কি ওটা কিসের আওয়াজ? মিসেস আমনি, মিসেস আমনি, একবার দেখুন তো কি হয়েছে। সর্বনাশ হয়েছে লর্ড ক্যান্টারভিল। ডাচেস অফ বোল্টন অজ্ঞান হয়ে গেছেন। সবে ওর ঘরে চা দিয়ে আসছিলাম, এর মধ্যেই ও গড। সে কি কাণ্ড! আর আপনারা সবাই দাঁড়িয়ে আছেন, এক্ষুনি ডক্টরকে খবর দিন। ডক্টরের কম্য নয় মাই লর্ড, আমি রেভারেন্ড ড্যাম্পিয়ারকে খবর পাঠিয়েছি। তিনি যদি কিছু করতে পারেন। তার মানে আপনি কি বলতে চান? মোমবাতিগুলো নিভে গেল কি করে? জানলা খোলা আছে নাকি কোথাও? Heaven help us! এই যে স্যার সাইমনের আত্মা! লর্ড ক্যান্টারভিল, আমি বহুবার তোমার পরিবারকে সাবধান করেছি, কিন্তু তুমি বারবার আমার সমস্ত ইঙ্গিত উপেক্ষা করে এখনো গৃহান্তরের কোনো লক্ষণই দেখাচ্ছ না। কুলাঙ্গার! বিশ্বাস করুন স্যার সাইমন, আমি তো শুধু আমার পৈতৃক বাড়িতে থাকতে চাই। আপনাকে কোনোভাবে বিরক্ত করা আমার উদ্দেশ্য নয়। তবু আমি বিরক্ত হচ্ছি। অষ্টপ্রহর মনুষ্য জগতের এই কোলাহল আমার অসহ্য বোধ হয়। শোনো হে অকাল কুষ্মাণ্ড, এই আমার শেষ সতর্ক বাণী। ডাচেস অফ বোল্টন আজ জ্ঞান হারিয়েছেন মাত্র, কিন্তু এই সপ্তাহান্তের মধ্যে যদি অন্যত্র বাসের ব্যবস্থা না করো, তাহলে তিনি প্রাণও হারাবেন। ওকে তখন ক্যান্টারভিল চেজ থেকে কফিনবন্দি হয়ে চিরবিদায় নিতে হবে, বুঝলে? বাপরে বাপ, পিলে একেবারে চমকে গিয়েছিল। মিসেস আমনি, মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তো। মিসেস আমনি, কি হলো আপনার? এতক্ষণ অজ্ঞান না হয়েছিলেন কি করে? মিসেস আমনির পক্ষে এটা বোধ হয় একটা রেকর্ড। না, ক্যান্টারভিল চেজ থেকে বাস ওঠাতেই হবে। জেদ করে লাভ নেই। কিন্তু হানাবাড়ি বলে যে এমন বদনাম রুটে গেছে, খদ্দের টদ্দের কি আদৌ পাওয়া যাবে? দেখা যাক। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প অস্কার ওয়াইল্ডের রচনা অবলম্বনে দ্য ক্যান্টারভিল গোস্ট। 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গল্পটি লেখকের প্রথম প্রকাশিত রচনাগুলির মধ্যে একটি। শুনছেন দ্য ক্যান্টারভিল গোস্ট। আমেরিকান কূটনীতিক মিস্টার হাইরাম বি অটিস যখন ইংল্যান্ডে পা দিয়েই ক্যান্টারভিল চেজের মতন কুখ্যাত একটা প্রাসাদ কিনে ফেললেন, তখন এই দেশের অভিজাত সমাজ একেবারে হতবাক হয়ে গিয়েছিল। কারণ ও বাড়িতে যে ভূতের উপদ্রবের কারণে কাকপক্ষীও টিকতে পারে না, সে কথা কে না জানে। এমনকি বাড়িটা কেনার জন্য দরদস্তুর করার সময় স্বয়ং লর্ড ক্যান্টারভিলও তাকে সবটা বুঝিয়ে বলা কর্তব্য বলে মনে করলেন। দেখুন মিস্টার ওটিস, এদেশের এক প্রাচীন অভিজাত বংশের সন্তান আমি। হ্যাঁ, সে তো বিলক্ষণ। কটা টাকার লোভে খদ্দেরকে ঠকাবো না। আমি আপনাকে আগেই জানিয়ে রাখছি, ক্যান্টারভিল চেজের কিন্তু একটা দোষ আছে। দোষ? তাই নাকি? তা কি রকম দোষ? আই মিন, ভাঙাচোরা কিছু মেরামত করতে হবে? কই, কালকে যখন দেখতে গেলাম তখন তো... না 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 না, ওসব কিছু নয়। তবে
মানে ওই বাড়িতে আমার এক পূর্বপুরুষের প্রেতাত্মা বাস করেন। কি বললেন? প্রেতাত্মা? ইউ মিন গোস্ট? আগে হ্যাঁ, ওই জন্যই তো আমরা ওখানে আর থাকি না। একবার আমার দিদিমা দ্য ডাচেস অফ বোল্টন তার ঘরের আয়নায় দেখতে পেয়েছিলেন তার 2 কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে একটা নরকঙ্কাল। অবিশ্বাস্য, আই মিন ইনক্রেডিবল। তারপর আর কি, ওই দৃশ্য দেখেই তিনি মূর্ছা গেলেন। সেই ধাক্কা আজও পুরোপুরি সামলে উঠতে পারেননি। শুধু ডাচেস না, ওই প্রেতাত্মাকে আমার পরিবারের অনেকেই সচক্ষে দেখেছেন। আচ্ছা, এমনকি আমাদের প্যারিসের পাদ্রী রেভারেন্ট অগাস্টাস ড্যাম্পিয়ারের সঙ্গে পর্যন্ত পরলোকগত স্যার সাইমন ডি ক্যান্টারভিলের সাক্ষাৎ হয়েছে। তাই বলছি, বাড়িটা কিন্তু আপনি ভেবেচিন্তে কিনবেন। ও আই সি। তা আমি বরং বলি কি লর্ড ক্যান্টারভিল, এই ক্যান্টারভিল চেজের সব আসবাবপত্রের সঙ্গে আপনাদের ওই ভূতের জন্যও না হয় আমি কিছু একটা প্রাইস, আই মিন মূল্য ধরে দেব, তাহলেই হবে তো? হ্যাঁ, মানে আপনি আপনি সত্যিই ক্যান্টারভিল চেজ কিনবেন? হ্যাঁ। আমার কথা বিশ্বাস হলো না বুঝি? কিছু মনে করবেন না মাই লর্ড, আই মিন আমি একটা আধুনিক দেশের নাগরিক। টাকা দিয়ে কেনা যায় এমন সমস্ত কিম্ভূত বস্তু আপনি আমেরিকাতে পাবেন। দেখুন, ভূত প্রেত বলে যদি সত্যি কিছু থাকতো, তাহলে এতদিন আমেরিকার কোনো না কোনো মিউজিয়াম বা কোনো কার্নিভাল শোতে তার জায়গা হয়েই যেত। আই মিন আমেরিকান তরুণরা যে হারে আপনাদের দেশের সেরা অভিনেতা আর সুন্দরী মহিলাদের নিয়ে সাগর পার করে চলে যাচ্ছে, তাতে ইউরোপের 2-1 পিস প্রেতাত্মা কি আর তারা সঙ্গে নিয়ে যেতে পারতো না? হ্যাঁ, আমেরিকান সার্কাস মালিক কিংবা মিউজিয়াম কিউরেটরদের চোখে কি করে ধুলো দিতে হয়, সেই কৌশল হয়তো ইংরেজ প্রেতাত্মাদের জানা আছে মিস্টার ওটিস। তাছাড়া সেই 1584 সাল থেকে আজ প্রায় 300 বছর ধরে আমাদের পরিবারের কোনো সদস্যের মৃত্যুর আগে স্যার সাইমন এসে দেখা দিয়ে যান। ও রিয়েলি? এটা পরীক্ষিত সত্য। মাফ করবেন স্যার, কিন্তু আমার মনে হয় মানুষের মৃত্যু হওয়ার পর তার আর কোনো জাগতিক অস্তিত্ব থাকে না। আই মিন শুধুমাত্র ব্রিটিশ অ্যারিস্টোক্রেসির জন্য নিশ্চয়ই প্রকৃতির নিয়ম বদলাবে না? হ্যাঁ হ্যাঁ, আমেরিকানরা যে খুবই প্রাকৃতিক জীবনযাপন করেন তা আমরা শুনেছি। না করে উপায় বা কি? ও দেশে চারিদিকে যা বন জঙ্গল। সে যাক, আপনার যখন হানা বাড়ি কিনতে আপত্তি নেই, তখন আমার আর দায় কিসের? শুধু মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে সাধ্যমতো সতর্ক করে দিয়েছি। ও শিওর শিওর লর্ড ক্যান্টারভিল, আর সেজন্য আমি আপনার কাছে আই মিন কৃতজ্ঞ থাকব। চিন্তা করবেন না, অত বড় আর চমৎকার বাড়ি যখন, তখন সেখানে 2-1টা আই মিন ভূতের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে না আমাদের। হ্যাঁ, বাহ, বেশ বেশ। সপ্তাহ 2 মধ্যেই বাড়ি বদল করার যাবতীয় কেনাকাটা হয়ে গেল। লন্ডনের অভিজাত সমাজের মেলামেশা আর পার্টির মরশুম শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রী, কন্যা আর যমজ ছেলেদের সঙ্গে নিয়ে ক্যান্টারভিল চেজের উদ্দেশ্যে রওনা হলেন মন্ত্রীমশাই। লন্ডন থেকে রেলগাড়িতে অ্যাসকটে পৌঁছে একখানা ভাড়া করা ওয়াগানে উঠে বসলেন সবাই। জুলাই মাসের বিকেলে পথের দৃশ্য অতি মনোরম। চারিদিকে পাখির ডাক, উঁচু পাইন গাছের সারি, আর গাছের ডালে ডালে কাঠবেড়ালির লুকোচুরি। মিস্টার ওটিস মুগ্ধ হয়ে স্ত্রীকে বললেন, দেখেছো লিউক্রেশিয়া, দেখেছো এই দিকের সিনারিটা কেমন চমৎকার? যা বলেছ হায়রাম, আমি তো সবসময়ই বলি এখানকার কান্ট্রি সাইডের জল হাওয়া প্রায় আমেরিকার মতোই ভালো। সে আর বলতে। হ্যাঁ, বস্টন বা নিউ ইয়র্কের সঙ্গে তুলনা করলে হয়তো চলে না, তবে
লন্ডনের যে অবস্থা দেখছি সেই তুলনায় অন্তত। তা যা বলেছো মাই ডিয়ার, আসলে শহরের জনসংখ্যা এত বেড়ে গেছে না, আই মিন এখন আর বিদেশে না গেলে ব্রিটিশ সোসাইটির কোনো গতিই নেই। সেই আহারে, এখানকার কয়েকটা ইয়াং ডিউক আমেরিকায় গিয়ে ব্যবসা করলে ব্রিটিশ সরকারেরও কিছু সুবিধে হতো, আর ওখানকার মেয়েগুলোর একটু হিললে হতো। ওফ, এই তোমার একটা দোষ। কেন আমেরিকাতে কি যোগ্য পাত্রের কোনো অভাব হয়েছে যে এখানকার ডিউকদের রপ্তানি করতে হবে? হ্যাঁ, ও হায়রাম, আমি কি তা বললাম নাকি? তবে এটা তো মানবে যে অভিজাত বংশের ছেলেদের একটা আলাদা মানে টানে কিছুই নয়। আরে বাবা, ইংল্যান্ডের রাজতন্ত্র হলো একটা মান্ধাতার আমলের সিস্টেম। আমাদের মতন আধুনিক জগতের লোকেদের কাছে কি এসব আই মিন লর্ড, তারপর ব্যারন, ডিউক, এদের কোনো আলাদা মূল্য আছে? নেই। সত্যিকারের আমেরিকানরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বুঝলে কি না? আই মিন বিজ্ঞান, গণতন্ত্র আর সমস্ত মানুষের সমান অধিকার, এই তো হলো আধুনিকতার ভিত, তাই না? ওসব আভিজাত্য ধুয়ে জল খাওয়া এই যুগে আর চলে না মাই ডার্লিং। মিসেস ওটিস আর কিছু বললেন না বটে, কিন্তু তিনি যে মনে মনে একটু ক্ষুণ্ণ হয়েছেন তা বেশ ভালোই টের পেলেন মিস্টার ওটিস। তাঁর স্ত্রী লুক্রিশিয়া ওটিস এককালে নিউ ইয়র্কের খ্যাতনামা সুন্দরী ছিলেন। তার চেয়েও বড় কথা, তিনি স্বভাবে ছিলেন অসম্ভব ডাকাবুকো আর সাহসী। তাঁর মতন একজন মহিলার ইংল্যান্ডে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানকার অ্যারিস্টোক্রেসির প্রতি এত মোহ জাগলো কি করে কে জানে। তাদের দুই যমজ ছেলেকে তো প্রথম সুযোগেই ইটেনে ভর্তি করে দিয়েছিলেন তিনি, কিন্তু তাতে ফল হয়েছে পুরো উল্টো। পড়াশোনা আর আদব কায়দার বদলে বাঁদরামির নিত্য নতুন পদ্ধতি শিখে ছেলে দুটো একেবারে ঝানু হয়ে উঠেছে। জন্মের সময় ওদের পোশাকি নাম কি দেওয়া হয়েছিল তা স্বয়ং মিস্টার ওটিসও ভুলতে বসেছেন। এখন দেশশুদ্ধ লোক দুজনকে স্টার্স আর স্ট্রাইপস নামে চেনে, তবে ওদের মধ্যে কে যে স্টার্স আর কে যে স্ট্রাইপস সেটা অনেক সময় ওদের মা বাবাও গুলিয়ে ফেলেন। একই স্কুলে ছুটি পড়েছে, তার উপর একটা কুখ্যাত হানাবাড়িতে থাকতে যাওয়া হচ্ছে, ফলে যমজ ভাইদের ফুর্তি আর দেখে কে। সারা রাস্তা তারস্বরে গান গাইতে গাইতে আসছিল তারা। মিস্টার আর মিসেস ওটিসের কথাবার্তা কানে যেতে স্টার্স আগ্রহ ভরে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, ওখানে যে ভূতটা আছে সে কি ডিউক না ব্যারন? আরে ধুর, স্টার্সের যত বাজে প্রশ্ন। আচ্ছা বাবা, ভূতটা ঠিক কোন জাতের? পল্টারগাইস্ট না ভ্যাম্পায়ার? বোকার মতো কথা বলিস না স্ট্রাইপস। ভ্যাম্পায়ার আবার ভূত হলো কবে? যা বাবা, ভ্যাম্পায়ার ভূত নয়। নাই যদি হবে তাহলে ওদের নিয়ে এত এত ভূতের গল্প লেখা হয়েছে কেন? উফ, এই বুদ্ধি নিয়ে তুই ইটানে পড়াশোনা করিস? ওরে গাধা, ভ্যাম্পায়াররা হলো আনডেড। আনডেড আর ভূতের মধ্যে তফাৎটা কোথায় শুনি? মরার মতো কফিনে শুয়ে থাকে, রাতের বেলায় লোকের ঘাড় মটকে রক্ত খায়। ভূত হওয়ার জন্য আর কত ভূতের কাজ করতে হয়? আরে না, অযথা বিদ্যা ফলাবি না স্টার্স, না হলে কিন্তু চিমটি কাটবো। চিমটি কাটবে? এসেছেন বড় বীর, কেটেই দেখ না আমার গাঁটটার কত জোর। দাঁড়া, আজ তোরই একদিন কি আমার। তোমরা মারবো। কি হচ্ছেটা কি? তোদের স্কুলের মাস্টাররা কি জঙ্গলিপনা আর অসভ্যতা ছাড়া আর কিছুই শেখায় না নাকি? আমি আবার কি করলাম? স্ট্রাইপসই তো তখন থেকে শুধু। আমি দেখেছিস ভার্জিনিয়া, স্টার্স কিরকম মিথ্যে কথা বলছে? চুপ! আর তুই শব্দটি করলে বাড়ি গিয়ে তোদের দুটোকেই সিলিং থেকে উল্টো করে ঝুলিয়ে রাখবো। বাদুরের মতো ঝুলতে ঝুলতে ভ্যাম্পায়ার নিয়ে যত ইচ্ছে দার্শনিক আলোচনা করিস, যত সব। নিজেরা বিচ্ছু চূড়ামণি হলেও মনে মনে ওদের দিদিকে বেশ ভয় পায় স্টার্স আর স্ট্রাইপস, তাই ধমক খেয়ে দুজনেই চুপ করে গেল। মিস্টার আর মিসেস ওটিসের বড় মেয়ে ভার্জিনিয়ার বয়স খুবই অল্প, কিন্তু এর মধ্যে তার রূপগুণের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। অভিজাত আদব কায়দায় শিক্ষিত হলেও মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্দান্ত স্বভাবটাও তার মধ্যে বেশ স্পষ্ট। ভার্জিনিয়ার মতন ঘোড়সওয়ার এই তল্লাটে বেশি ছিল না। একবার হাইড পার্কে একজন বুড়ো লর্ডকে এসে ঘোড়দৌড়ে এমন গোহারান হারিয়েছিল যে
আশেপাশের সমস্ত তরুণ দর্শকরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে সেসিল দ্য ডিউক অফ চেশায়ার ছিল অন্যতম। এমনিতে ভার্জিনিয়া অভিজাত বংশের অকাল কুষ্মাণ্ড ছেলেদের খুব একটা পছন্দ করত না, কিন্তু সেসিল এদের থেকে একেবারে আলাদা। এমনিতে বেচারা বড়ই মুখচোরা আর শান্তশিষ্ট, কিন্তু সেদিন যখন বিস্তর সাহস সঞ্চয় করে সে ভার্জিনিয়াকে একগুচ্ছ ফুল উপহার দিয়েছিল, তখন তার মনেও এক নিমেষে বসন্তের বাতাস বয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, খবরটা জানতে পেরে সেসিলের মা বাবা সেই রাতেই তাকে অক্সফোর্ডে পাঠিয়ে দিয়েছিলেন। মিস্টার ওটিসও হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। তার মতন একজন গণতান্ত্রিক রিপাবলিকানের মেয়ের বিয়ে হবে কিনা ডিউক অফ চেশায়ারের সঙ্গে? না না না, এ তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না। সেই থেকে ভার্জিনিয়ার মেজাজ একেবারে সপ্তমে চড়ে আছে। একটাই আশার কথা, সেসিল চিঠি লিখে জানিয়েছে ইউনিভার্সিটির টার্ম শেষ হলেই সে ভার্জিনিয়ার সঙ্গে দেখা করতে ক্যান্টারভিল চেজে আসবে। সেসিলের কথা ভাবতে ভাবতে আনমনে আকাশের দিকে তাকিয়েই চমকে উঠল ভার্জিনিয়া। ও কি, আকাশ যে মেঘে একেবারে ঢেকে গেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। বাবা, দেখেছো? হ্যাঁ, এই হতচ্ছাড়া দেশে একটা দিন নিশ্চিন্তে বাইরে বেরোনোর কি আর জো আছে? আই মিন 5 মিনিট আগে চারিদিকে রোদ একেবারে ঝলমল করছিল, আর এখন দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এটা যে গ্রীষ্মকাল তা কে বলবে? ক্যান্টারভিল আর কত দূর বলো তো? বৃষ্টি শুরু হলেই খোলা ব্যাগেনে বসে তো ভিজে চান করে যাব সবাই। না না, চিন্তা নেই। ওই দেখো, ওই যে সামনেই ক্যান্টারভিলের গেট, আর তারপরে এই বাগান শুরু হচ্ছে। বাড়ির দরজা অবধি পৌঁছতে আর বড় জোর মিনিট 15 লাগবে। ভার্জিনিয়ার মনটাও আকাশের মতোই মেঘাচ্ছন্ন হয়ে উঠল হঠাৎ। পাইনের বিস্তৃত বন আর আগাছায় ভরা বাগানের শেষ প্রান্তে একলা দাঁড়িয়ে রয়েছে ক্যান্টারভিল চেজের প্রাসাদটা। এখানকার পরিবেশটা ভারী থমথমে, বাকি এলাকার থেকে যেন কেমন একটা বিচ্ছিন্ন। গেটের মাথায় জমদূতের মতন বসে আছে একটা বিশাল চেহারার দাঁড় কাক। তাদের দেখেই কর্কশ গলায় চিৎকার করে উড়তে উড়তে একটা পাইন গাছের মাথায় গিয়ে বসল পাখিটা। বাকিরা কেউ লক্ষ্য না করলেও ভার্জিনিয়া ঠিকই দেখল, কাকটা ওই মগডাল থেকেই ঘাড় বাঁকিয়ে অদ্ভুত চোখে চেয়ে আছে তার দিকে। সে অবশ্য অন্যদের এ ব্যাপারে কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই বাগান পেরিয়ে ক্যান্টারভিল প্রাসাদের সামনে এসে দাঁড়ালো ওয়াগনটা। সদর দরজায় একটা কালো গাউন পরে দাঁড়িয়ে এক গোলগাল চেহারার ভদ্রমহিলা। ওটিস পরিবারকে নামতে দেখেই মস্ত কুর্নিশ করে বললেন, আই বিড ইউ ওয়েলকাম টু ক্যান্টারভিল চেজ। এই প্রাসাদে আপনাদের সকলকে স্বাগত। আমি এই বাড়ির হাউসকিপার, মিসেস আমনি। গুড ইভিনিং মিসেস আমনি। গুড ইভিনিং ম্যাডাম। লর্ড ক্যান্টারভিলের কাছে শুনলাম এত বড় বাড়িটা নাকি একা আপনি দেখাশোনা করছেন। তাছাড়া আর উপায় কি ম্যাডাম? এ বাড়িতে তো 2 দিনের বেশি কাজের লোক টেকে না। কেন টেকে না? কেন কেন? 2 দিন থাকুন, ঠিকই বুঝবেন। ও, আমি নেহাত রান্নাঘর আর আমার নিজের কোয়ার্টার ছাড়া পারত পক্ষে বাড়ির অন্য কোথাও ঘুরি না, তাই তাই কিছু না। আসুন, আপনারা ভিতরে আসুন। আচ্ছা বেশ, চলুন। 1500 শতকের গোড়ার দিকে বানানো এক বহু প্রাচীন বাড়ি ক্যান্টারভিল চেজ। মস্ত হলঘরের দেওয়ালে একখানা বিশাল অয়েল পেন্টিং ঝুলছে। সেটার সামনে দাঁড়িয়ে মিসেস আমনি সসম্ভ্রমে জানালেন, এ হলো বাড়ির আদি মালিক স্যার সাইমন ডি ক্যান্টারভিলের ছবি। এককালে তার অসাধারণ চেহারা ছিল। যৌবনে নাকি থিয়েটার করে রানী প্রথম এলিজাবেথের প্রশংসাও কুড়িয়েছিলেন বিস্তর। মিসেস ওটিস অবশ্য ছবি দেখে খুব একটা খুশি হলেন না। পোর্ট্রেটের লোকটার চোখের দৃষ্টিতে প্রচ্ছন্ন রাগ, ঠোঁটের একদিক যেন অবজ্ঞায় বেঁকে আছে। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে মিসেস ওটিসের মনে হলো বাড়িটা এমনিতে দিব্য সুন্দর, কিন্তু সাজসজ্জা বড্ড সেকেলে।
পর্দা টর্দা সব বদলাতে হবে, আর সেই সঙ্গে অলক্ষণে পেন্টিংটাও বিদেয় করতে হবে। স্টার্স আর স্ট্রাইপস কিন্তু ছবি দেখে মুগ্ধ। সঙ্গে সঙ্গে স্যার সাইমন সম্পর্কে হাজারটা প্রশ্ন বানে মিসেস আমনিকে জর্জরিত করে তুলল দুজনে। ইনিই কি সেই কুখ্যাত প্রেতাত্মা? মরার পর তার চেহারাটা কি একই রকম আছে? আচ্ছা, থিয়েটারি ভূত কি সাধারণ ভূতের চেয়ে আলাদা? প্রশ্ন এড়াতে তাড়াতাড়ি ওটিস পরিবারকে পার্লার রুমে বসিয়ে রান্নাঘরে পালিয়ে গেলেন মিসেস আমনি। ইতিমধ্যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ফায়ারপ্লেসের ধারে আরাম করে বসেই মেঝের দিকে তাকিয়ে ভুরু কোঁচকালেন মিসেস ওটিস। ও আবার কি? কার্পেটের ওপর কিসের একটা দাগ মনে হচ্ছে। হাইরাম, দেখো তো একবার। কি 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 দেখবো? দেখতে পাচ্ছ না কার্পেটের ওপর একটা দাগ রয়েছে? কই, কোথায়? আরে ওই তো ম্যান্টেল পিসের একদম সামনে। ওহ হ্যাঁ হ্যাঁ, তাই তো। ইস, সত্যি কি বিশ্রী দাগটা। এমন চমৎকার কার্পেটটার একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার বলো তো, বসার ঘরের কার্পেটের ওপরে এমন একটা দাগ, সেটা কেউ লক্ষ্যই করেনি। তাই তো। এই যদি মিসেস আমনির হাউসকিপিং এর নমুনা হয় তাহলে তো চিন্তার কথা। হাইরাম, আই মিন, মিস্টার ওটিস কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই চায়ের সরঞ্জাম সাজিয়ে মিসেস আমনি আবার পার্লারে ঢুকলেন। সকলের দৃষ্টি অনুসরণ করে তিনিও কার্পেটের দাগটা দেখলেন। সঙ্গে সঙ্গে তার মুখ জুড়ে অন্ধকার নেমে এলো যেন। টেবিলের উপর চায়ের ট্রেটা নামিয়ে রেখে তিনি গম্ভীরভাবে বললেন, ওই দাগটা বহু প্রাচীন মিসেস ওটিস। ওখানে ওখানে রক্ত ঝরেছিল। বলেন কি? রক্ত ঝরেছিল? ইস, আর সেটা এত যুগ ধরে আপনারা কেউ পরিষ্কার করেননি? না মানে, ভদ্রলোকদের বসবার ঘরে এসব রক্ত টক্ত পড়ে থাকাটা কি শোভন ব্যাপার? শোভন না হলেও ওটা পরিষ্কার করা যায় না মিসেস ওটিস। কেন? ওটা লেডি এলেনর ডি ক্যান্টারভিলের রক্ত। হ্যাঁ, 1584 সালের এক রাতে ওর স্বামী স্যার সাইমন ডি ক্যান্টারভিল ঠিক ওই জায়গাতেই ওকে ছোড়া মেরে খুন করেছিলেন। খুন? তারপর থেকে সেই অভিশপ্ত দাগটা ওখানেই থেকে গেছে। হাজার চেষ্টা করেও তোলা যায়নি। গুড লর্ড। যতবার পরিষ্কার করা হয় ততবারই আবার ওখানে রক্তের ছাপ ফুটে ওঠে। কি থ্রিলিং! বলাই বাহুল্য, এই কথা শুনে স্টার্স আর স্ট্রাইপসের মনে পুলক জেগে উঠল। দুজনেই মেঝের ওপর বসে কার্পেটের দাগটার উপর ঝুঁকে পড়ে নানাভাবে সেটাকে পর্যবেক্ষণ করতে লাগলো। স্টার্স, স্ট্রাইপস, স্টপ ইট! মিসেস ওটিসের ধমকে কানই দিল না। মিস্টার ওটিস এবারে একটু গম্ভীরভাবে বললেন, কিছু মনে করবেন না মিসেস আমনি, কিন্তু কার্পেটের দাগ না ওঠার কারণ অভিশাপ তো হতে পারে না। আই মিন, ওটা নিশ্চয়ই আপনাদের সাবানের দোষ। সাবানের দোষ? আলবাত। এই দেখুন, ব্রিটিশরা কি দিয়ে ঘর পরিষ্কার করে আমরা জানি না, কিন্তু আমাদের আমেরিকান প্যারাগন ডিটারজেন্ট দিয়ে তোলা যায় না এমন কোনো দাগ কিন্তু পৃথিবীতে নেই। আই মিন, সে চায়ের দাগই হোক কি রক্তের দাগই হোক। আচ্ছা স্টার্স, স্ট্রাইপস, ওখান থেকে উঠে তোমরা এবার একটা কাজের কাজ করো তো। কি করতে হবে বাবা? আমার হ্যান্ডব্যাগ থেকে প্যারাগন ডিটারজেন্টের বটলটা একবার বের করো। স্যার। আর মিসেস আমনি, আপনি একটা স্পঞ্জ আর বাটিতে করে একটু জল নিয়ে আসুন তো। আপনারও চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক। হ্যাঁ, কিন্তু স্যার, স্যার সাইমনের আত্মা জানতে পারলে তো একেবারে। আহা, কি মুশকিল। আপনাকে যেটা করতে বলছি সেটা করুন না। আই মিন, স্যার সাইমনের সঙ্গে তো আমি বোঝাপড়া করে নেব, তাই না? যান যান যান, তাড়াতাড়ি যান। যান যান যান। স্যার। ঘোর অনিচ্ছা সত্ত্বেও মিস্টার ওটিসের আদেশ অমান্য করতে পারলেন না মিসেস আমনি। স্পঞ্জ আর জল নিয়ে এসে বাটির মধ্যে প্যারাগন ডিটারজেন্ট গুলে সেই মিশ্রণে স্পঞ্জটা ডুবিয়ে দাগের উপর ঘষতে শুরু করলেন মিস্টার ওটিস। আশ্চর্য,
আধ মিনিটের মধ্যেই দাগটা পুরোপুরি মিলিয়ে গেল। যুদ্ধজয়ী সৈনিকের মতো উঠে দাঁড়ালেন মিস্টার ওটিস। বললেন, কে মিসেস আমনি, আমার কথা মিলল তো? আরে বাবা, প্যারাগন ডিটারজেন্টের সামনে দাগ ছোপ সমস্ত কিছু নস্যি। ডিটারজেন্টের গুণ দেখে মিসেস আমনির চোখও ছানা বড়া হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কিছু বলবার আগেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। ঠিক সেই মুহূর্তে বাইরে প্রচণ্ড জোরে বাজ পড়ল, আর ঘরের মধ্যে বিদ্যুতের মতন একটা আলোর ঝলকানি দেখা গেল। পরক্ষণেই রক্ত জল করা চিৎকারে কাঁচের জানলাগুলো ঝনঝন করে উঠল। চমকে উঠে সকলে চেয়ার থেকে আধাত লাফিয়ে উঠলেন। ও গড, আমি জানতাম ওই দাগটা তোলাতে স্যার সাইমন প্রচন্ড রেগে গেছেন। এবার কি হবে? সাংঘাতিক বিপদ। ওরে বাবা রে! কেন? মিসেস আমনি, মিসেস আমনি, মিসেস আমনি, মিসেস আমনি, শুনতে পাচ্ছে? মিসেস আমনি, মিসেস আমনি। হায়রাম, উনি মূর্ছা গেছেন দেখছি। এ তো মহা মুশকিল হলো। কাজের লোকেরা যদি পদে পদে অজ্ঞান হয়ে যান, তাহলে সংসার ঠিকমতো চলবে কি করে? লুক্রেশিয়া, আমার মনে হয় প্রতিটা মূর্ছার জন্য ওর মাইনে থেকে 1 শিলিং করে কেটে নেওয়া দরকার, বুঝলে? ঠিক বলেছ। আই মিন, কাজের এতটা ঢিলেমি তো মেনে নেওয়া যায় না, তাই না? একেবারেই নয়। মাইনে কাটার কথাটায় মন্ত্রের মতো কাজ হলো। মিসেস আমনি প্রায় সঙ্গে সঙ্গে মূর্ছা ভেঙে উঠে পড়লেন। মিস্টার ওটিস তাকে আশ্বাস দেওয়ার জন্য বললেন, প্রয়োজনে দ্বিগুণ মাইনে দিয়ে অবিলম্বে এ বাড়িতে আরও কাজের লোক বহাল করা হবে। এত বড় বাড়িতে একা একা থেকে মিসেস আমনির নার্ভের অবস্থা যে খুব একটা ভালো নয় তা বেশ বোঝা যাচ্ছে। লোকজনের মধ্যে থাকলেই ভয় কেটে যাবে। এই কথা শুনে মিসেস আমনি কতটা ভরসা পেলেন বলা যায় না, কিন্তু কিছুটা ধাতস্থ হয়েছেন মনে হলো। ভার্জিনিয়া এতক্ষণ একটাও কথা বলেনি। এবারে আচমকা একটা প্রশ্ন করে বসল। একটা কথা বলুন তো মিসেস আমনি, আপনাদের স্যার সাইমন এখনো ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? ওর কি খ্রিস্টান মতে শেষকৃত্য হয়নি? কি করে হবে মিস? স্যার সাইমনের দেহটাই তো আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, বলেন কি? ঠিকই বলছি। 1584 সালে লেডি এলেনরকে খুন করেছিলেন স্যার সাইমন। খবর পেয়ে লেডি এলেনরের 2 ভাই এখানে ছুটে এলেন। আচ্ছা, কিন্তু স্যার সাইমন বোধহয় আগেই ওদের আসার ব্যাপারটা আঁচ করেছিলেন, কারণ তিনি যে কোথায় গিয়ে গা ঢাকা দিলেন সেটা আর কেউই খুঁজে বার করতে পারলো না। সেই সঙ্গে লেডি এলেনরের যেসব অমূল্য হিরে জহরতের গয়না ছিল তাও বাক্স শুদ্ধ লোপাট হয়ে গেল। তারপর আবার কি? বছর ঘুরতে না ঘুরতেই ভূতের উপদ্রব শুরু হলো। বাবা! আর সেই গয়নার বাক্সটার কি হলো? সে কি আর আছে মিসেস ওটিস? নেই না, ওটা যে স্যার সাইমনই লুকিয়ে ফেলেছিলেন এটা তো পরিষ্কার। বলুন, উনি পালানোর সময় হয় ওই গয়নাগুলোর লোভে কোনো চোর ডাকাত ওকে খুন করেছিল, আর না হলে বাক্স এই বাড়িতেই কোথাও আছে। স্যার সাইমন নিশ্চয়ই বুড়ো জখের মতো সেটাকে আগলে বেড়াচ্ছেন। এই বাড়িতেই আছে বলছেন কি? হতেই পারে। আর আপনারা এই 300 বছরে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করেননি? আগে না মিসেস ওটিস, আমাদের সবার ঘাড়ে একটা করেই মাথা। এমনিতেই তো ক্যান্টারভিল বংশের সবাইকে বাড়ি ছাড়া হতে হয়েছে। এরপর আবার ভূতের সম্পত্তি চুরি করতে গিয়ে বেঘরে মরবার ইচ্ছে কারুরই নেই। যাই হোক, সকলে আমার সঙ্গে আসুন দেখি। আপনাদের ঘরগুলো আমি আগে দেখিয়ে দিই। পরদিন সকালে পার্লার রুমে এসে চমকে উঠলেন ওটিস দম্পতি। ফায়ারপ্লেসের কাছে কার্পেটের উপর দাগটা আবার ফিরে এসেছে। শুধু তাই নয়, তার রংটা এখন আরো স্পষ্ট, আরো জলজলে, একেবারে তাজা রক্তের মতন গাঢ়। দগদগে লাল দাগটা
মিস্টার ওটিসকে ব্যঙ্গ করছে। কোনো রক্ত মাংসের মানুষ যে এখানে এসে কোনো কারচুপি করে যায়নি সেটাও নিশ্চিত, কারণ শুতে যাওয়ার আগে মিস্টার ওটিস নিজের হাতে ঘরের দরজায় তালা দিয়ে গিয়েছিলেন। মিসেস আমনি চা দিতে এসে দাগটা দেখে বিজয়নীর মতন মুখ করে মিস্টার ওটিসের দিকে তাকালেন। স্টার্স আর স্ট্রাইপস তো আহ্লাদে আটখানা। স্যার সাইমনের ভূতটা কখন বেরোবে, তাকে হাত দিয়ে ধরা যাবে কিনা ইত্যাদি নানা বিষয়ে জল্পনা করতে ব্যস্ত হয়ে পড়ল দুজনে। মিস্টার অ্যান্ড মিসেস ওটিসও তাজ্জব হয়ে ভূতের অস্তিত্ব নিয়ে আলোচনা করতে বসলেন। একমাত্র ভার্জিনিয়া কি এক অজ্ঞাত কারণে ভারী বিচলিত হয়ে উঠল। দু একবার কিছু একটা বলবার চেষ্টাও করল, কিন্তু বাকি সবাইকে ভূতের আলোচনায় মশগুল দেখে শেষ পর্যন্ত চুপ করে গেল। ভার্জিনিয়া যে কখন ব্রেকফাস্ট শেষ করে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেছে তা কেউ টের পেল না। কাল সন্ধ্যের অন্ধকারে ভালো করে বুঝতে পারিনি, কিন্তু এখন ক্যান্টারভিল এস্টেটটাকে মন্দ দেখাচ্ছে না। পাইনের বনটা একেবারে সবুজ হয়ে আছে, বাগানটার যত্ন হয় না, তা সত্ত্বেও কত রকম ফুল ফুটেছে। কিন্তু আজ সকালেও মেঘ কাটেনি দেখছি। এদিককার জল হাওয়া কি সারা বছরই এমন বিশ্রী হয়ে থাকে নাকি? ধুর, আরে ওটা কিসের গেট? বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা তালাবন্ধ গেটের কাছে এসে থমকে দাঁড়ালো ভার্জিনিয়া। মূল প্রাসাদের এক কোণ ঘেঁষে বেশ কিছুটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। গেটের ফাঁক দিয়ে একটা গোলাপ বাগান দেখা যায়। এটা নিশ্চয়ই বাড়ির মহিলাদের বেড়ানোর জন্য বানানো হয়েছিল। দূর থেকেও বোঝা গেল ভিতরের বাগানটা বাইরের মতন এমন অযত্ন লালিত নয়। সেখানে চমৎকার ফুল ফুটে আছে। নির্ঘাত মালি এসে দুবেলা গোলাপ গাছের দেখাশোনা করে। এমন সুন্দর বাগানে তালা দিয়ে রেখেছে কেন কে জানে। এদিক ওদিক তাকাতেই হঠাৎ গেটের পাশে একটা ফলক চোখে পড়ল। কৌতূহলী হয়ে সেই দিকে এগিয়ে গেল ভার্জিনিয়া। ফলকটা দেখে মনে হলো 300 বছরেও সেটাকে কেউ পরিষ্কার করেনি। নিজের রুমাল দিয়ে জমে থাকা শ্যাওলা আর ধুলো ঝেড়ে ভার্জিনিয়া দেখল ফলকে খোদাই করা রয়েছে কয়েকটা ছড়া লাইন। When a golden girl can win prayer from out the lips of sin, when the barren almond bears and a little child gives away its tears, then shall all the house be still and peace come to Canterville. যা বাবা, মানে কি ছড়াটার? আচ্ছা, এই গোল্ডেন গার্লটাকে সে কাঁদলে ক্যান্টারভিলে শান্তি বাসবে কেন? আর তার সঙ্গে আমন্ড গাছে ফুল ধরারই বা কি সম্পর্ক? এদিকে কাঠবাদামের গাছ আদৌ আছে নাকি? চারিদিকে তো দেখছি পাইন। ও কি ঘোড়ার খুরের শব্দ না? তাড়াতাড়ি পিছনে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল ভার্জিনিয়া। পাইন বনের ভিতর দিয়ে ছুটে আসছে একটা বাদামি ঘোড়া। ঘোড়সওয়ারের চেহারাটা এতক্ষণে দিব্য স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু এও কি সম্ভব? সেসিল, সেসিল, তুমি এসেছো এত তাড়াতাড়ি, আমি তো ভাবতেই পারিনি। হাসি মুখে ঘোড়া থেকে লাফ দিয়ে নামলো সেসিল, দ্য ডিউক অফ চেশায়ার। ইউনিভার্সিটি ছুটি হতে না হতেই যে সে ক্যান্টারভিলে এসে হাজির হবে তা ভার্জিনিয়া আশা করেনি। ঘোড়া থেকে নেমে তার হাত দুটো ধরে সেসিল বলল, উফ, আসতে কি কম ঝামেলা পোহাতে হলো? ইউনিভার্সিটি, বাড়ি, সব জায়গায় হাজারটা মিথ্যে কথা বলে তবে পালিয়ে এসেছি। এমনিতে তো আমাদের কান্ট্রি হাউসটা ক্যান্টারভিল চেজের পাশেই, কিন্তু ধরা পড়ার ভয় ওখানে না উঠে অ্যাসকটে একজন বন্ধুর বাড়িতে উঠতে হয়েছে। ওমা, তাই নাকি? তোমাদের কান্ট্রি এস্টেট সত্যিই কাছে? হ্যাঁ, সত্যি। আরে, চেশায়ারদের সঙ্গে ক্যান্টারভিল বংশের ঝগড়া কি আর আজ থেকে? স্যার সাইমন ডি ক্যান্টারভিলের স্ত্রী তো চেশায়ার পরিবারেরই মেয়ে। ওর মানে মানে উনি
স্যার সাইমনের হাতে খুন হওয়ার পর থেকে ঝগড়া শুরু, তাই তো? এবার বুঝেছি। বাবা, এর মধ্যেই সব জেনে ফেলেছো দেখছি। না জেনে উপায় আছে? এখানে আসার পর থেকেই তো আমাদের হাউসকিপার মিসেস আমনি ভূতের গলায় প্রেতাত্মার গল্প বলে যাচ্ছেন। হ্যাঁ, মিসেস আমনির কথা আমিও শুনেছি। একটু নার্ভাস স্বভাবের মানুষ। একটু না। তা ক্যান্টারভিলদের পূর্বপুরুষটির সঙ্গে সাক্ষাৎ হলো নাকি? চোখে দেখিনি এখনো, কিন্তু নিজের উপস্থিতি ভালোই জানান দিয়েছে। অতি বজ্জাত ভূত। এই কেন কেন, কি করেছে? করেছে আমার মাথা আর মুন্ডু। বাড়িতে ঢোকাই স্তক যা যা ঘটেছে তার পুরো বিবরণ শুনে হাসবে না কাঁদবে ভেবে পেল না সেসিল। সত্যি আমেরিকানরা বোধহয় অন্য ধাতুতে গড়া, তা না হলে 300 বছরের পুরনো একটা খুনে প্রেতাত্মাকে এমন অম্লান বদনে চটাতে পারে কেউ? সেসিল নিজে অবশ্য ভার্জিনিয়ার এই সাহস আর স্পষ্টবাদিতার কারণেই ওর প্রেমে পড়েছে। ওর বাবা মা অবশ্য বংশ পরিচয় ছাড়া আর কিছুই বোঝেন না, তাই ভার্জিনিয়ার সঙ্গে তার সম্পর্কটা কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু তাতে সেসিলের কিছু যায় আসে না। তাকে ত্যায্যপুত্র করলেও সে ভার্জিনিয়াকেই বিয়ে করবে। স্বয়ং স্যার সাইমন ডি ক্যান্টারভিলের প্রেতাত্মাও তাকে টলাতে পারবে না। মনে মনে এই নিদারুণ সংকল্প করে সেসিলের রক্ত গরম হয়ে উঠেছিল। এমন সময় সে খেয়াল করল ভার্জিনিয়া তার জামার আস্তিন ধরে টানছে। সেসিল, হাঁ করে কি ভাবছো বলো তো? হ্যাঁ, কখন থেকে বলছি এদিকে একটা জিনিস দেখে যাও। হ্যাঁ হ্যাঁ চলো। কি জিনিস? এই যে, এসো, এদিকে এসো। আচ্ছা, এই পাঁচিলে ঘেরা বাগানটা কখনো দেখেছো তুমি? না তো, আসলে এর আগে তো আমি ক্যান্টারভিলে কখনো আসিনি। ভেতরে তো মনে হচ্ছে গোলাপ বাগান। হ্যাঁ, কিন্তু আমার আগ্রহ এই ফলকটাকে নিয়ে। দেখো তো এই ছড়াটার কোনো মানে বের করতে পারো কিনা। দাঁড়াও দেখি। When a golden girl can win, prayer from out the lips of sin, and the barren এটা তো একটা প্রফেসি, মানে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে, কিন্তু ঠিক কি বলতে চাইছে সেটা বুঝলাম না। গোল্ডেন গার্লটাই বা কে, কোন পাপীকে দিয়ে প্রার্থনা করাতে হবে, এসব কিছুই তো মাথায় ঢুকছে না। আমারও না। আর এই বাগানটাও কেমন যেন রহস্যময়। এ বাড়িতে আর কত রহস্য আছে কে জানে। যাই হোক, চলো আমরা বরং ভেতরে যাই। এই না না, পাগল নাকি? কেন? আরে আমি ভেতরে গেলেই তো তোমার মা বাবার সামনে পড়ব। শুধু শুধু ওদের মেজাজ খারাপ করে দিয়ে লাভটা কি? শোনো, আমি এখন আসি, বুঝলে? দুপুর থাকতে থাকতে অ্যাসকট ফিরলে সুবিধে। ঠিক আছে, যাও। শিগগির আবার আসবে তো? আমি রোজ তোমার সঙ্গে এসে দেখা করে যাব। এখন চলি। গুড বাই মাই ডার্লিং। গুড বাই সেসিল। সেসিলকে বিদায় জানিয়ে বাড়ির দিকে যেতে যেতে আর একবার থমকে দাঁড়িয়ে পড়ল ভার্জিনিয়া। আশ্চর্য, ওই তো পাইন বনের সীমান্তে মাঠের মাঝখানে একটা আমন্ড গাছ। দেখে মনে হয় বহুদিন আগে হয়তো বাজ পড়েছিল গাছটার মাথায়। আঁকামাকা কয়েকটা মরা ডালপালা মেলে শুকনো গুড়িটা কোনো মতে দাঁড়িয়ে রয়েছে, আর তার উঁচু ডালটায় বসে ঘাড় বেঁকিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে আগের দিনের দেখা সেই কাকটা। ভার্জিনিয়া আপন মনে বলে উঠল, স্ট্রেঞ্জ, এদিকে আসবার সময় গাছটাকে খেয়ালই করিনি। আর ওই কাকটার রকম সকমও খুব একটা ভালো ঠেকছে না। ধুর, কেন যে মরতে এখানে এলাম কে জানে। যাই দেখি স্টার্স আর স্ট্রাইপস আবার নতুন কি কুরুক্ষেত্র বাঁধালো। সেদিন মাঝরাতে একটা বিজাতীয় শব্দে মিস্টার ওটিসের ঘুম ভেঙে গেল। তাদের ঘরের দরজার বাইরে লম্বা করিডোরে কেমন একটা ধাতব ঘষ্টানির শব্দ। কিছুক্ষণ কান পেতে শোনার চেষ্টা করে বিছানা ছেড়ে উঠে মোমবাতি জ্বালিয়ে নিলেন তিনি।
Who's this? তারপর পা টিপে টিপে সন্তর্পণে দরজাটা খুলতেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। By heaven! করিডোরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত হেঁটে বেড়াচ্ছে একটা মরার মতো সাদা বৃদ্ধের মূর্তি। জটা পড়া পাকা চুলের গোছা কাঁধ পর্যন্ত নেমে এসেছে। পরনে রেনেসাঁ যুগের অদ্ভুত দর্শন পোশাক, পাংশু মুখে একটা নিষ্ঠুর ক্ষুদিত ভাব, চোখ দুটো অন্ধকারে ভাঁটার মতন জ্বলছে। মূর্তিটা সারা শরীর পেঁচিয়ে রয়েছে কতগুলো ভারী লোহার শিকল, তাতে প্রায় ৩০০ বছরের মূর্তি জমে আছে। মেঝেতে ঘষ্টে আর পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লেগে শিকলগুলো বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে। সাদা মূর্তিটার অবশ্য তাতে খেয়ালই নেই। সে চাপা গলায় হাহাকার করতে করতে করিডোরের এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে আবার বিছানার পাশে ফিরে এলেন মিস্টার ওটিস। ইতিমধ্যে আওয়াজ শুনে মিসেস ওটিসও উঠে পড়লেন। মিস্টার ওটিসকে বিছানার পাশে হ্যান্ডব্যাগ ঘাঁটতে দেখে অবাক হয়ে বললেন, কোথায় যে? কি ব্যাপার হায়রাম? হ্যাঁ? রাত দুপুরে হঠাৎ ব্যাগ হাতড়াচ্ছ কেন? ও বাইরে যে ভূতের কীর্তন চলছে, শুনতে পাচ্ছ না নাকি লুক্রেশিয়া? আরে হ্যাঁ, কি একটা যেন ক্যাঁচ কোচ আওয়াজ হচ্ছে তখন থেকে। ওই জন্যই তো ঘুমটা ভেঙে গেল। আমারও তো। ব্যাপারটা কি বলো তো হায়রাম? ব্যাপার আবার কি? স্যার সাইমনের প্রেতাত্মা গলায় কতগুলো মূর্ছে ধরা শিকল ঝুলিয়ে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। হ্যাঁ, গলায় শিকল ঝুলিয়েছেন? হ্যাঁ, কি সর্বনাশ! তাহলে তো ঘুমের দফা রফা হবে। মোটেই নয়, মোটেই নয়। এর একটা হেস্ত নেস্ত করতে হবে। হ্যাঁ, উফ, কোথায় যে গেল? আরে এই তো পেয়েছি। ব্যাগ থেকে কিসের যেন একটা শিশি বের করে নিয়ে হন হন করে দরজার দিকে হেঁটে গেলেন মিস্টার ওটিস। তারপর করিডোরে বেরিয়ে জোর গলায় হাঁক দিয়ে বললেন, স্যার সাইমন, দয়া করে একটু শুনবেন। কিছু মনে করবেন না স্যার, আপনার ওই শিকলগুলো থেকে না বড্ড আওয়াজ হচ্ছে। অবশ্য সবাই স্বাভাবিক, দিনের মূর্ছে পড়ে আছে কে জানে, কিন্তু অত আওয়াজ হলে আমরা শান্তিতে ঘুমোই কি করে বলুন দেখি? অর্থাৎ ঘাবড়াচ্ছেন কেন? আমি শিকল টিকল খুলে ফেলতে তো বলছি না। ওসব নিয়ে আপনি ঘুরে বেড়ালে যদি আপনার সুবিধে হয় তবে তাই করুন, কিন্তু ওই মূর্ছেগুলো তুলে ফেলার একটা ব্যবস্থা তো করতে হবে। মরিচা? না, মরিচিকা নয়, মূর্ছে একেবারে ঘোর বাস্তব জিনিস মশাই। তবে ভাববেন না, মূর্ছের একেবারে মোক্ষম দাওয়াই আছে আমার কাছে। এই যে বোতলটা দেখেছেন? হ্যাঁ, এটা হলো রাইজিং সান লুব্রিকেটর। আধুনিক বিজ্ঞানের একেবারে আশ্চর্য অবদান। বুঝলেন, এই তেলটা শিকলের উপর ভালো করে লাগিয়ে মূর্ছের বাপও পালাতে পথ পাবে না। হ্যাঁ, আপনার শিকলও বাঁচবে আর আমরাও একটু শান্তিতে ঘুমোতে পারবো। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, কি এত বড় স্পর্ধা তোদের আমার সঙ্গে রসিকতা? এই দেখো, রসিকতা কোথায় করলাম? প্রচন্ড রেগে ফেটে পড়লেন স্যার সাইমন। করিডোরে একটা ছোটখাটো ঘূর্ণি ঝড় উঠে গেছে যেন। তার সারা শরীর থেকে সবুজ রঙের আগুনের হলকা বেরোতে লাগলো। গর্জন করে মিস্টার ওটিসের দিকে তেড়ে গিয়ে ওর হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেললেন তিনি। মিস্টার ওটিস হা করতে চাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় স্টার্স আর স্ট্রাইপসের ঘরের দরজাটা তড়াং করে খুলে গেল। এই ভূত, মাঝরাতে এত চেঁচাচ্ছিস কোন আক্কেলে? আমাদের ঘুমের 12টা বাজিয়ে ইয়ার কি হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি। স্যার সাইমন কিছু ঠাউর করতে পারার আগেই হঠাৎ ওদের ঘরের দরজা দিয়ে বুলেটের মতন দুটো বালিশ উড়ে এসে নির্ভুল লক্ষ্যে তার মাথায় লাগলো। এমন আচমকা আক্রমণে টাল সামলাতে না পেরে করিডোরের রেলিং টপকে সোজা নিচে হলঘরে একটা লোহার স্যুট অফ আর্মারের উপর গিয়ে পড়লেন স্যার সাইমন।
আর্মারটা ঝনঝন করে চারিদিকে ছত্রাখান হয়ে পড়ল। এক মুহূর্ত হতভম্ব হয়ে বসে থেকে প্রেতাত্মা হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। তাই দেখে দুই ভাই আনন্দে নেচে উঠল। কি মজা, কি মজা! এই দেখ, ভূত আমাদের ভয় পেয়েছে। ঠিক কেমন জব্দ! মাঝরাতে কি হচ্ছেটা কি? স্টারস, স্ট্রাইপস, এক্ষুনি ঘরে গিয়ে শুয়ে পড়ো। যাও যাও, আমি বরং যাই। ইস, শুধু শুধু আমার এক বটল লুব্রিকেটর নষ্ট হলো। এই জন্যই বলে পরের উপকার করতে নেই। ওফ, যাকে রাত তো প্রায় 2টো বাজে বোধ হয়। একটু ঘুমানোর চেষ্টা করি, দেখি যে। ভার্জিনিয়ার ঘরটা করিডোরের অন্য প্রান্তে। বিছানায় শুয়ে শুয়ে সে পুরো ডামাডোলটাই শুনতে পেয়েছিল, কিন্তু ইচ্ছে করেই ওঠেনি। ভেবেছিল একটু পরে আপনি সব থিতিয়ে যাবে, কিন্তু দেখা গেল শান্তিতে ঘুমানো তার কপালে নেই। একটু আগেই রাগে ফুঁসতে ফুঁসতে দেওয়াল ফুঁড়ে তার ঘরে ঢুকলেন স্যার সাইমন। ভার্জিনিয়া মহা বিরক্ত হয়ে উঠে বসল, বলল, আরে কি মুশকিল, এতক্ষণ ধরে দক্ষযজ্ঞ করেও আশ মেটেনি, এখন এসেছে না আমাকে জ্বালাতে? কে? সামান্য এক নারীর এমন দুঃসাহস আমারই গৃহে অনুপ্রবেশ করে আমার দৈনন্দিন প্রেত জীবন বিঘ্নিত করে এখন আমার প্রতি অভিযোগ করা হচ্ছে? উফ, আমেরিকানরা যে অতি বর্বর জাতি তা শুনেছিলাম, কিন্তু এমন চক্ষু চর্মহীন নির্লজ্জ হয় তা যে স্বপ্নেরও অগোচর ছিল। আমরা নির্লজ্জ হতে পারি, কিন্তু আপনার মতো খুনের আসামি তো নই। নিজের স্ত্রীকে খুন করে গা ঢাকা দিয়েছিলেন। খুব বড় বীরপুরুষ তো আপনি। থামো! যারা মূর্খ ভৃত্যের কাছে ইতিহাসের পাঠ নেয় তারা আবার উদ্ধত্ত প্রদর্শন করে কোন সাহসে? মিসেস আমনির মতন এক তুচ্ছ স্ত্রীলোকের কথা সকলে অকাতরে বিশ্বাস করলে তোমাদের বুদ্ধিকে ধিক। ও, আর আপনি বুঝি বুদ্ধির সাগর? আমার বাবা কার্পেট থেকে রক্তের দাগটা তুলে দিয়েছিল বলে আপনি কি করলেন? আমার ঘর থেকে আমার আকার জল রং চুরি করে সেটা আবার কার্পেটের ওপর ঢেলে দিয়ে এলেন। আপনি না প্রেতাত্মা, একটুখানি রক্ত জোগাড় করতে পারলেন না? এই আপনার ক্ষমতার দৌড়। বর্তমানে কি আর রক্ত অতই সহজলভ্য? মাত্র এক পেয়ালা রুধিরের জন্যেই বিস্তর অন্বেষণ করতে হয়। না হলে নাট্যশালার সরঞ্জাম একত্র করতে আমার মতো সিদ্ধহস্ত ব্যক্তি কিনা। যাক যাক, তোমাকেই বা অত কৈফিয়ত দিচ্ছি কেন? আমি এই গৃহের কর্তা, আমার আদেশ সবার শিরোধার্য। ওই কার্পেট রক্তে রাঙাবো নাকি রঙে, তার নির্ধারক কেবলমাত্র আমি। তুমি বরং আমাকে বলো, আজ সকালে পাপ কলুষিত চেশায়ার বংশের ওই নরাধম কিশোরকে এই বাড়ির ত্রিসীমানায় ঢুকিয়েছিলে কেন? জানো না চেশায়াররা ক্যান্টারভিলদের চিরশত্রু? জেনে আমার ভারী বই গেল। আমি তো আর ক্যান্টারভিল নই। তাছাড়া সেসিল আমার ফিয়ন্সে। এই বাড়িতে ওর আসার যথেষ্ট অধিকার আছে। কি বললে? কি বললে? ফিয়ন্সে? ডিউক অফ চেশায়ার বিবাহ করবে উপাধিহীন এক নেচ্ছ মেয়ে মানুষকে? হ্যাঁ, শুনুন স্যার সাইমন, দিনকাল অনেক বদলে গেছে। আপনাদের ওসব মান্ধাতার আমলের নিয়ম এখন আর চলে না। এখন অভিজাতরাও সাধারণ নাগরিকদের ভালোবেসে বিয়ে করে। ভালোবাসা? ওসব ওসব তোমাদের মতো নির্বোধ বালিকাদের জন্যে শিশুতোষ গল্প ছাড়ার কিচ্ছু নয়। জীবজগতে ভালোবাসা নামক কোনো পদার্থের অস্তিত্ব নেই, কখনো ছিল না। ওই ডিউক যদি তোমাকে বিবাহ করে তার অন্তরালে নির্ঘাত কোনো বিশেষ অভিসন্ধি আছে। আপনার মতো নিষ্ঠুর মনের মানুষ ভালোবাসার মানে বুঝবে তা আমি আশাও করিনি। তবে 300 বছর ধরে এই বাড়িতে বদ্ধ হয়ে থাকার পরেও আপনার আত্মার অনুশোচনা হয়নি, এটাই দুঃখের ব্যাপার। এমনভাবে চললে আপনি কোনোদিনই মুক্তি পাবেন না।
কে চেয়েছে মুক্তি পেতে? এই প্রাসাদ আমার সাম্রাজ্য। আমি অনন্তকাল ধরে এখানেই রাজত্ব করব, আর আমার পথে কণ্টকরূপী সব শত্রুকে অবিলম্বে বিতাড়িত করে তবে আমার শান্তি। তোমাদেরও যদি কাল সূর্যাস্তের আগে উচ্ছেদ না করেছি, তাহলে আমার নাম স্যার সাইমন ডি ক্যান্টারভিল নয়। এই বলে একটা বিকট অট্টহাসি হেসে আবার ঘরের দেওয়ালের ভিতর অদৃশ্য হয়ে গেলেন স্যার সাইমন। ভার্জিনিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার শুয়ে পড়ল। কে যে কাকে বাড়ি ছাড়া করবে সে বিষয়ে তার মনে যথেষ্ট সন্দেহ ছিল, যদিও সে নিজেই প্রেতাত্মার ব্যাপারটা নিয়ে আদৌ মাথা ঘামাতে চাইছিল না। তার নিজের জীবনে এমনিতেই যথেষ্ট সমস্যা। দুই পরিবারের ইচ্ছের বিরুদ্ধে কি করে যে সে সেসিলকে বিয়ে করবে সেই চিন্তাতেই সারা দিন কেটে যাচ্ছে। তবে দেখা গেল তার পরিবারের বাকিরা ভূত নিয়ে একেবারেই মেতে উঠেছে। পরদিন ক্যান্টারভিল চার্চের পাদ্রী রেভারেন্ড ড্যাম্পিয়ারকে ডেকে পাঠিয়ে তার কাছে বিস্তর নালিশ করলেন মিস্টার অটিস। দেখুন রেভারেন্ড, বলুন। আই অ্যাম আ রিজনেবল ম্যান। যতই হোক, স্যার সাইমন বহুদিন ধরে এই বাড়িতে আছেন। ওর একটা মান সম্মানও আছে। না না, ওর মাথায় ওই বালিশ ছুঁড়ে মারাটাকে আমি মোটেই সমর্থন করছি না। তাই তো, কিন্তু এটাও তো দেখতে হবে যে ওর ব্যবহারটাও চুপচাপ মেনে নেওয়া যায় না, তাই না? উনি মাঝরাতে সারা বাড়িতে ঘুরে বেড়ান। না না, আমার তাতে আপত্তি নেই, কিন্তু তাই বলে মূর্ছে পড়া শিকল ঝনঝন করে আমাদের রাতের ঘুমের 12টা বাজাবে না? উনি যদি লিউব্রিকেটর ব্যবহার করতে রাজি না হন, তাহলে কিন্তু ওর শিকলগুলো আমাকে বাজেয়াপ্ত করতেই হবে, এই আমি বলে দিচ্ছি। এসব আপনি কি বলছেন মিস্টার ওটিস? কেন? দেখুন, একটা নরকের প্রেতাত্মার কাছ থেকে তার শিকল কেড়ে নেবেন? আহা, নরক আবার কিসের মশাই? এই বাড়ি ছেড়ে তো ভদ্রলোক নড়বার নামটি করছেন না। তা না করুন, ভূতের সঙ্গে থাকতে আমাদের তেমন কোনো আপত্তিও নেই, কিন্তু তার মানে তো এই নয় যে তার সব অন্যায় আবদার মেনে নিতে হবে। তাই বলছি, আপনি এর একটা বিহিত করুন। আমি আবার কি করব? আহা, কেন? বাইবেলে তো এক্সরসিজমের সব পদ্ধতি দেওয়া আছে। তেমন কিছু একটা করে টোরে। মিস্টার ওটিসের কথা আর শেষ হলো না। হঠাৎ ঘরের মধ্যে যেন বাজ পড়ল। রেভারেন্ড ড্যাম্পিয়ার আতঙ্কে সাদা হয়ে গিয়ে দেখলেন সিলিংয়ের ঝাড়বাতির ঠিক নিচে শূন্যে ভাসছেন স্বয়ং স্যার সাইমন। আজ তার পরনে সন্ন্যাসীর কালো পোশাক, মুখের পাশ দিয়ে দুটো মূলোর মতন দাঁত দেখা যাচ্ছে, আর দুই হাত থেকে ঝরে পড়ছে তাজা রক্ত। উফ, কি বিভৎস সেই চেহারা! সঙ্গে সঙ্গে রেভারেন্ডের দাঁত কপাটি লেগে গেল। হাড় হিম করা অট্টহাসি হেসে স্যার সাইমন বললেন, আমার স্থাপন করা প্রাসাদ থেকে আমাকে উৎখাত করবে তোদের মতো নশ্বর মানুষের দল। তার আগে যে আমি তোদের প্রত্যেককে পিপিলিকার ন্যায় পদপিষ্ট করব, তখন কি দশা হবে তোদের? এই মার্কিন ম্লেচ্ছ বলল, রক্তের দাগ পরিষ্কার করতে তুই নাকি বড়ই পটু। এইবারে দেখি কত রক্ত পরিষ্কার করতে পারিস। এই বলে হাত দুটো প্রবল জোরে ঝাড়লেন স্যার সাইমন। তার সঙ্গে সঙ্গে সিলিং থেকে যেন রক্তের বৃষ্টি হতে লাগলো। সেই সঙ্গে প্রেতাত্মার হাসি যোগ হয়ে মনে হলো বসবার ঘরটা বুঝি সত্যি নরক হয়ে উঠেছে। একটু পরে আবার একটা প্রবল বাজ পড়ার শব্দ আর বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল স্যার সাইমন। রেভারেন্ড ধপাস করে পড়ে গিয়ে জ্ঞান হারালেন। মিস্টার ওটিস হতাশভাবে মাথা নেড়ে বললেন, যে দেশের লোকেরা এত সামান্য ব্যাপারে অজ্ঞান হয়ে যায়, সেই দেশের উন্নতি হবে কি করে? এই কাণ্ড দেখে ভার্জিনিয়া যার পরনায় বিরক্ত হয়েছিল তা বলাই বাহুল্য, কারণ রক্ত বৃষ্টিটা আসলে তারই লাল জল রঙের বৃষ্টি।
ওদিকে স্যার সাইমনের নতুন বেশভূষা দেখে স্টার্স আর স্ট্রাইপসের একেবারে তাক লেগে গিয়েছিল। প্রেতাত্মা যে ইচ্ছে মতো ভ্যাম্পায়ার সন্ন্যাসী সাজতে পারে তা কে জানত, কিন্তু তারা মনে মনে ঠিক করলো ওর থেকেও মারাত্মক একটা সাজ পোশাক তৈরি করে স্যার সাইমনকে ভড়কে দিতে হবে, তা না হলে এ বাড়িতে ভূতের দৌরাত্ম্য বাড়তেই থাকবে। যেমন ভাবা তেমন কাজ। সেই রাতেই একটা ভয়াবহ আর্তনাদে ঘর থেকে ছুটে বেরিয়ে এলো সবাই। দেখা গেল বাতাসের গতিতে ছুটতে ছুটতে করিডোরের শেষ প্রান্তে মিলিয়ে গেল স্যার সাইমন। তাই দেখে স্টার্স আর স্ট্রাইপস মহা আনন্দে ধেই ধেই করে নাচতে লাগলো। ঘটনার ল্যাজা মোড়ো কিছুই ধরতে না পেরে মিস্টার ওটিস জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি স্যার? সাইমন কি একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেলেন নাকি? হ্যাঁ, মোটেই না, ও ভয় পেয়ে পালিয়েছে। ভয় পেয়ে? তার মানেটা কি স্ট্রাইপস? হেয়ালি না করে খুলে বলো দেখি। আরে হেয়ালের কি আছে, ওই দেখো, স্যার সাইমনকে চমকে দেওয়ার জন্যে আমরা একটা নকল ভূত বানিয়ে সেটাকে করিডোরের এক কোণে দাঁড় করিয়ে রেখেছিলাম। হ্যাঁ, কই দেখি। ওটা দেখে এমন ভয় পেয়েছে যে লেজ তুলে চম্পট দিয়েছে। দ্যাটস লাইক মাই বয়। এতক্ষণে সবাই খেয়াল করে দেখল সত্যি তো মিস্টার ওটিসের ঘরের দরজার ঠিক পাশে সাদা চাদরে ঢাকা একটা লম্বা মূর্তি দাঁড়িয়ে আছে। একটু কাছে গিয়ে দেখলে বোঝা যায় এক গাদা বালিশ আর চাদর দিয়ে মূর্তিটা বানানো হয়েছে। একটা আস্ত কুমড়ো খোদাই করে একটা বিকট দর্শন মুন্ডু তৈরি করে বালিশের পাহাড়ের উপর সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এই পুতুলটা দেখেই স্যার সাইমন আতঙ্কিত হয়ে গা ঢাকা দিয়েছে। স্টার্স পরম তৃপ্তির সঙ্গে বলল, বুঝলি স্ট্রাইপস, এই ভূতটা দেখছি রাম ভীতু, এরপর থেকে ওকে নিয়ে দিব্যি মজা করা যাবে। যা বলেছিস, ভ্যাম্পায়ার সন্ন্যাসী সাজা বার করছি। রোজ রোজ ঘরের বাইরে রং তামাশা করে ঘুমের দফা দফা করবে আর আমরা বসে দেখব? মোটেই না, বরং ওকেই এক হাত খেল দেখিয়ে দেব। ঠিক বলেছিস। পরের কয়েক সপ্তাহ ধরে সত্যি সত্যি খেল দেখলেন স্যার সাইমন। তার যাতায়াতের পথে নিত্য নতুন ফাঁদ পেতে করিডোর জুড়ে আড়াআড়ি সুতো বেঁধে ঘরের দরজার মাথার উপর বরফ জলের ডেকচি চাপিয়ে রেখে স্টার্স আর স্ট্রাইপস একেবারে যুদ্ধ ঘোষণা করল। যেদিকেই যেতে চান হয় তাকে হুমড়ি খেয়ে পড়তে হয়, নয়তো বরফ জলে ভিজতে হয়, আর না হলে অন্য কোনোভাবে তার পিলে চমকে হাত পা পেটের ভেতর ঢুকে যায়। চিরটা কাল তিনি জেনে এসেছেন মানুষ ভূতকে ভয় পায়, কিন্তু এই হতচ্ছাড়া আমেরিকানগুলোর দেখি সবই উল্টো। দুটো বাচ্চা ছেলের ভয়ে থরহরি কম্পমান হয়ে পড়লেন স্যার সাইমন। এমনকি পাছে ওরা অতর্কিতে তাকে আক্রমণ না করে সেই জন্য তিনি তার শিকলগুলোতে মিস্টার ওটিসের রাইজিং সান লুব্রিকেটর লাগিয়ে নিলেন, যাতে চলাফেরার সময় আওয়াজ না হয়। কিন্তু তাতে স্টার্স আর স্ট্রাইপসের অত্যাচার কিছুই কমল না। ক্রমে নিজেরই বাড়িতে একেবারে কোণঠাসা হয়ে পড়লেন সেই প্রাচীন প্রেতাত্মা। বড্ড ক্লান্ত লাগে আজকাল। গত ৩০০ বছর ধরে নানা রকম আশ্চর্য উপায়ে লোকজনকে ভয় দেখাতেই ব্যস্ত ছিলেন তিনি, কিন্তু এখন আর তার হাতে কোনো কাজ রইল না। শুধু একা একা এই বিশাল বাড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান আর দীর্ঘশ্বাস ফেলেন। এমনই এক বিকেলে নিজের ঘরে এসে ভার্জিনিয়া দেখল স্যার সাইমন জানলার ধারে উদাস চোখে বাইরে তাকিয়ে আছেন। তার অবস্থা দেখে মায়া হলো। দু এক পা এগিয়ে গিয়ে ভার্জিনিয়া বলল, আচ্ছা স্যার সাইমন, এত বছর ধরে আপনি এই বাড়িতে পড়ে আছেন কেন? আপনি তো চাইলেই বিশ্ব ভ্রমণে বেরোতে পারেন। দেশ বিদেশে বেরিয়ে আসুন না, তাহলেই দেখবেন মেজাজটা কেমন ফুরফুরে হয়ে গেছে। সেই উপায় কি আছে? ক্যান্টারভিলের গৃহ সীমান্তের ওপারে এক পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও নেই আমার। কেন বলুন দেখি? আপনার স্ত্রীর সেই গয়নার বাক্স আগলাতে হচ্ছে বলে? ও, আবার সেই নির্বোধ মিসেস আমনির কল্পনা প্রসূত আকাশ কুসুম। হ্যাঁ, অলংকারের পেটিকা আমার কাছেই গচ্ছিত, কিন্তু তার সঙ্গে আমার বন্দি দশার কোনো সম্বন্ধ নেই। দেহের মৃত্যুর পর স্থূল বস্তুর প্রতি মোহ বিলুপ্ত হয়, আর অলংকারগুলো সেসব অপসৃত করেছিলাম অন্য কারণে। কি কারণে?
আমার স্ত্রীর অকাল কুষ্মাণ্ড ভ্রাতাগণের কারণে ও সমগ্র অভিজাত সমাজ জুড়ে ওই দুই নরাধমের প্রতি কি সমবেদনা! সকলে ভেবেছিল ভগ্নীর হত্যার প্রতিশোধ নিতে ওরা নাকি আমার সঙ্গে যুদ্ধ করতে আসছিল, কিন্তু কিন্তু আসল বিষয় সম্পর্কে তো কেউই অবগত ছিল না। ওই বিবেকহীন বালখিল্য দুটো এলেনারের অলংকারের প্রতি লালায়িত ছিল। ভগ্নীর পরলোক গমনে তাদের পথ তো প্রশস্তই হয়েছিল, কিন্তু আমি তাদের অভিসন্ধি টের পেয়ে আগেই সেই বাক্স অপসৃত করেছিলাম। আপনি আপনি সত্যি বলছেন? প্রেতাত্মা কদাপি মিথ্যা ভাষণ করে না। প্রাসাদ আক্রমণ করে যখন অলংকার পেল না, তখন তাদের ক্রোধানল আমার উপরেই বর্ষিত হলো। কিন্তু সে এক অন্য কাহিনী। যাক, আমি অলংকারের জন্যে গৃহবন্দী হইনি, হয়েছি আমার স্ত্রী এলেনারকে হত্যা করবার পাপে। এমন কাজ কেন করলেন বলুন তো? কি আর বলি, ধনী এবং অভিজাত বলে চেশায়ার বংশের খ্যাতি ছিল সুদূর বিস্তৃত। বংশ পরিচয়ের মোহে কিশোর বয়সেই বলপূর্বক আমার বিবাহ স্থির করেন পিতা। কিন্তু এলেনারের সঙ্গে আমার আত্মিক মিল হয়নি। আসলে চেশায়াররা ছিল ঘোর দাম্ভিক, ঈর্ষাপরায়ণ এবং লোভী। তাদের দৃষ্টিতে অর্থ আর প্রতিপত্তির ঊর্ধ্বে কিছুই ছিল না। আরে এলেনারও তো ওই পরিবারেরই মেয়ে। ওর স্বভাব চরিত্রের ব্যতিক্রম ছিল না। আমার শখ, শৌখিনতা, নাট্যের প্রতি অনুরাগ কোনো কিছুই সে সহ্য করতে পারত না। দাম্পত্য কলহ ছিল আমাদের নিত্য সঙ্গী। তারপর? সেদিন সায়াহ্নেও তেমনই এক কলহের সূত্রপাত হয়েছিল। এলেনার এমন রূঢ় ভাষায় আমায় বারবার অপমান করছিল যে হঠাৎ যেন জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। কিছু বোধগম্য হওয়ার আগেই দেখি ওর বুকে তীব্রভাবে ছুরিকাঘাত করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত করছি আজ 3 শতাব্দী ধরে। বড় ক্লান্ত লাগে আজকাল। গভীর নিদ্রায় ডুবে যেতে ইচ্ছে করে। তাহলে রাতে না ঘুমিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ান কেন? কারণ আমার যে মুক্তি নেই। মুক্তি না হলে নিদ্রা আসবে কেমন করে? মৃত্যুর পর যারা ধরিত্রীর নিরাপদ আশ্রয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে, তারা যে কত ভাগ্যবান জানো। বহু দূরে পাইন বনের ওপারে এক আশ্চর্য বাগান আছে। সে এক চিরবসন্তের জগৎ। সারা বছর গোলাপ ফুলে চেয়ে থাকে সারা বাগান, আর সমস্ত রাত্রি জুড়ে নাইটেঙ্গেলের মধুর সুর বেজে চলে। আরে, এই বাগান তো আমি দেখেছি। গেটটা বন্ধ, কিন্তু তার মানে কি ওটা? হ্যাঁ, ওটি হলো গার্ডেন অফ ডেথ, মৃত্যুর বাগান। আজ কতকাল ধরে অপেক্ষা করে আছি, কিন্তু এখনো আহ্বান এলো না। সেই ভবিষ্যৎবাণীও সত্যি হলো না। ভবিষ্যৎবাণী? হ্যাঁ, বাগানের তোরণদ্বারের ফলকেই তো লেখা রয়েছে, দেখনি? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো, কিন্তু ওটা তো একটা ছড়া। ছড়া মানে পদ্য? হ্যাঁ, ওই পদ্যটিই তো আমার মুক্তির ভবিষ্যৎবাণী। যেদিন মুক্তি পাবো সেদিন ক্যান্টারভিল চেজের আকাশ আর মেঘাচ্ছন্ন থাকবে না। মৃত কাঠবাদাম বৃক্ষ আবার পুষ্পবতী হবে। কিন্তু
কিন্তু তা তখনই সম্ভব হবে যখন আমার প্রতি করুণা করে কেউ মৃত্যুর কাছে আমার মুক্তির জন্য প্রার্থনা করবে, আমার অবস্থার জন্য অশ্রুমোচন করবে। আমার মতো পাপীর প্রতি কার এমন করুণা হবে বলো? তাই আমার বিশ্রাম নেই, এই অভিশপ্ত জীবন থেকে নিস্তার নেই। ভার্জিনিয়ার বিদ্যুতের মতন মনে পড়ে গেল ছড়াটা। সেদিন ওটাকে পড়ে হেঁয়ালি মনে হয়েছিল, কিন্তু স্যার সাইমনের কথায় এক লহমায় মানেটা পরিষ্কার হয়ে গেল তার কাছে। When a golden girl can win, prayer from out the lips of sin, when the barren almond bears, and a little child gives away its tears. বুঝেছি, আমি তো সেই গোল্ডেন গার্ল। আমার মাথার চুল তো সোনালি। তার মানে স্যার সাইমনকে মুক্তি পেতে আমাকেই সাহায্য করতে হবে। স্যার সাইমন, উঠুন, আপনার সমস্যার সমাধান করে ফেলেছি। মানে মানে কিভাবে? আমি আপনার মুক্তির জন্য মৃত্যুর কাছে প্রার্থনা করব। চলুন ওই বাগানে যাই, এখনই চলুন। বাড়ির সবাই অন্য কাজে ব্যস্ত আছে, কেউ টের পাবে না। তুমি তুমি আমার সহযাত্রী হবে? হ্যাঁ। কিন্তু কিন্তু কেন? বারে, আমি যদি আপনার সঙ্গে না যাই তাহলে আপনি মুক্তি পাবেন কি করে? স্যার সাইমন খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। অজানা বিপদের এমন ঝুঁকি নিয়েও যে কেউ কাউকে এইভাবে সাহায্য করতে পারে সেটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার। তাকে হতভম্ব হয়ে বসে থাকতে দেখে অধৈর্য হয়ে নিজেই তার হাত ধরে নিয়ে চলল ভার্জিনিয়া। আসুন না। যাচ্ছি। আসুন। দাঁড়াও। হ্যাঁ, চলো। দুজনে যখন বাগানে গেটের সামনে গিয়ে দাঁড়ালো ততক্ষণে সূর্য ডুবে গেছে। আকাশের মেঘগুলো আরো ঘনিয়ে এসেছে। আশ্চর্য ব্যাপার, আজকে আর গেটটা তালা বন্ধ নেই। ভার্জিনিয়া সন্তর্পণে একটু ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে গেটটা খুলে গেল। বেশ কিছুক্ষণ বাগানটার সীমানায় দাঁড়িয়ে ইতস্তত করলেন দুজনে। অবশেষে স্যার সাইমন দ্বিধা ভরে বললেন, বলছি আর একবার বিবেচনা করো ভার্জিনিয়া। তুমি সত্যি ভিতরে পদার্পণ করতে চাও? যদি কোনো বিপদ হয়? চিন্তা করছেন কেন? আমরা তো একা যাচ্ছি না। বিপদ যদি আসেও আমরা পরস্পরকে সাহায্য করতে পারবো। এখন আসুন তো, আসুন। তারা দুজনে ধীরে ধীরে ঢুকতেই বাগানের গেটটা আবার বন্ধ হয়ে গেল। এ যেন সত্যিই এক অন্য জগৎ। যত দূর পর্যন্ত চোখ যায় সেখানে সারি সারি গোলাপের ঝাড় আর বড় বড় গাছ। একটা পায়ে চলা পথের দুধারে দাঁড়িয়ে রয়েছে নানা আকারের পাথরের মূর্তি। একটু দূরে একটা ফোয়ারা দেখা গেল। বাইরে সূর্য ডুবে গেলেও বাগানের ভিতর সোনালি রোদ ঝলমল করছে। মুগ্ধ হয়ে চারিদিক দেখতে দেখতে হাঁটছিলেন ভার্জিনিয়া আর স্যার সাইমন। একটা বড় গাছের ডালে বসা দাঁড় কাকটাকে কেউই লক্ষ্য করেননি। এবারে দুজনকে চমকে দিয়ে সেটা উড়ে গিয়ে একটা গোলাপের ঝাড়ের উপর গিয়ে বসল। আরে, এ তো প্রথম দিনের দেখা সেই কাকটা। এই বাগানে ওটা আবার কি করছে? ওমা, ও কি? হঠাৎ কাকটা ভোজবাজির মতন রূপ পাল্টে একটা মানুষের আকার ধারণ করল। অবাক বিস্ময়ে ভার্জিনিয়া দেখল তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বেঁটে খাটো মাঝবয়সী লোক। পরনে বাগানের মালিদের মতন পোশাক আর এপ্রন। গোলগাল মুখে বন্ধুত্বের হাসি। সে আমোদে গলায় বলল, স্যার সাইমন যে একদিনে এলেন তাহলে। আমি তো ভেবেছিলাম আপনার সঙ্গে আমার আর কোনোদিনই দেখা হবে না। আমি মানে আপনি কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওয়েলকাম
টু দ্য গার্ডেন অফ ডেথ। আর আমি এই বাগানের মালিক, অর্থাৎ ডেথ। হ্যাঁ, এবার বলুন কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি? ভার্জিনিয়ার মুখে কথা সরছিল না। চিরকাল সে জেনে এসেছে মৃত্যু অতি ভয়ঙ্কর দর্শন এক মূর্তি। একটা কালো আলখাল্লা পরে সেই ক্ষেত থেকে ফসল কাটার মতোই মানুষের প্রাণ নিয়ে বেড়ায়। তার যে এমন নিরীহ চেহারা আর ভাবভঙ্গি হতে পারে এ তো কল্পনাই করা যায় না। বেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকার পর ভার্জিনিয়ার খেয়াল হলো লোকটার দৃষ্টি এখন তার উপর পড়েছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাত জোড় করে বলল, আপনার কাছে আমি একটা আর্জি নিয়ে এসেছি মাই লর্ড। নিশ্চয়ই নিশ্চয়ই, বলো তোমার কি আর্জি? স্যার সাইমন গত 300 বছর ধরে তার পাপের প্রায়শ্চিত্ত করছেন। উনি এখন সত্যি অনুতপ্ত। আচ্ছা, আমার একান্ত অনুরোধ, এবার আপনি ওকে মুক্তি দিন। এই ব্যাপার। হ্যাঁ, তা বেশ তো। স্যার সাইমন যদি চান তিনি স্বচ্ছন্দে ওপারে চলে যেতে পারেন। এই রাস্তাটা ধরে বাগানের শেষ প্রান্তে হেঁটে গেলেই হলো। তাই? তাহলেই উনি মুক্তি পাবেন, আর কিচ্ছুর দরকার হবে না? একেবারেই না। অবাক হয়ে পরস্পরের দিকে তাকালেন স্যার সাইমন আর ভার্জিনিয়া। ব্যাপারটা যে এত সহজ হবে এটা দুজনের কেউই ভাবেননি। ভার্জিনিয়া আরেকবার মৃত্যুর দিকে তাকিয়ে দেখল। তার মুখে নিগুড় এক হাসি। হঠাৎ কেমন যেন ভয় করে উঠল তার। সে আমতা আমতা করে বলল, ও তাহলে তাহলে তো আর কিছুই, মানে আমার তো আর কিছু করবারই নেই। আমি তাহলে আসি। যাবে? কোথায় যাবে? কেন, বাড়িতে? এমনিও তো বেশ দেরি হয়ে গেছে বলে মনে হয়। বাবা মা হয়তো আমাকে খুঁজছেন। কিন্তু মৃত্যুর বাগানে একবার ঢুকলে তো সেখান থেকে বেরোনো যায় না ভার্জিনিয়া। মানে আমি আমি বাড়ি ফিরতে পারবো না? না, আমার বাগানে ঢোকার পথ আছে, কিন্তু বেরোবার পথ একটাই, আর সেটা হলো ওপারের পথ। হ্যাঁ, তুমি অবশ্য জীবিত অবস্থাতে এখানে ঢুকেছ, তাই ওপারে যাওয়াও তোমার হবে না। তাহলে তাহলে কি হবে? কি আবার হবে? আজ থেকে তুমি এই বাগানেই থাকবে। দেখো, এটা তো খারাপ কিছু জায়গা নয়। তাছাড়া এখানে একা একা থাকতে না আমার বড়ই একঘেয়ে লাগে। একজন সঙ্গী থাকলে দুজনে মিলে গল্প করে দিব্যি সময় কেটে যাবে। যদিও এখানে সময় বলেও কিচ্ছু নেই। ভার্জিনিয়ার মনে হলো সে বুঝি অজ্ঞান হয়ে যাবে। সত্যি তো, একবার মৃত্যুর এলাকায় ঢুকলে কি আর জীবজগতে ফেরা যায়? কিন্তু স্যার সাইমনকে উদ্ধার করার উত্তেজনায় এই সহজ বিষয়টা তার মনেই ছিল না। স্যার সাইমনও ব্যাপারটা বুঝতে পেরে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার জন্যই তো ভার্জিনিয়ার এই বিপদ। সেটা জেনে তার মনে অনুশোচনার সীমা রইল না। তিনি হাত জোড় করে মৃত্যুকে বললেন, মাই লর্ড, ঈশ্বর জানেন জীবদ্দশায় মহা পাপ করেছি আমি, কিন্তু মৃত্যুর পরেও আমার কারণে এক নিষ্পাপ বালিকাকে এত বড় ত্যাগ স্বীকার করতে হচ্ছে, এ যে আমার পক্ষে অসহনীয়। আপনি আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। আমি না হয় ওর সঙ্গে ফিরে যাচ্ছি। আমার মুক্তির প্রয়োজন নেই। এত যুগ যখন প্রেত হয়ে কাটিয়েছি, তখন না হয় আমি... কি যে বলেন স্যার সাইমন, আপনার পক্ষে তো ফিরে যাওয়া আরোই অসম্ভব। মৃত্যুর পরেও প্রকৃতির নিয়ম ভেঙে জীবজগতে ঘুরে বেরিয়েছেন এতদিন, তাই নিয়ে কি আমাকে কম ঝামেলা পোহাতে হয়েছে? না 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 না, আপনার সময় হয়ে গেছে, আর ফেরার উপায় নেই। নেই? স্যার সাইমন অসহায়ভাবে ভার্জিনিয়ার দিকে তাকালেন। ভয়ে আর দুশ্চিন্তায় মেয়েটার মুখ সাদা হয়ে গেছে। বাড়ির সকলে যখন টের পাবে সে নেই, তখন কি হবে? ওর মা বাবা তো পাগল হয়ে যাবেন। আর সেসিল,
তার যে আজ সন্ধেবেলায় আসার কথা ছিল, ওর সঙ্গেও কি আর কোনো দিন দেখা হবে না? ভার্জিনিয়া, ভার্জিনিয়া, শুনতে পাচ্ছ? চমকে উঠলেন সকলে। অনেক দূর থেকে একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে না? সেই সঙ্গে একটা চেনা গলার ডাক। এক ঝটকায় পিছন ফিরেই থমকে গেল ভার্জিনিয়া। পায়ে চলা পথটা ধরে ক্রমশ এগিয়ে আসছে একজন অতি পরিচিত মানুষ। ও গড, সেসিল! ভার্জিনিয়া, তুমি এখানে? কি কাণ্ড দেখো তো! ওদিকে তোমার বাড়িতে যে হুলুস্থুল পড়ে গেছে। তোমাকে খুঁজে না পেয়ে সবাই কি ভীষণ চিন্তা করছেন জানো? মিস্টার ওটিস তো থানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। কিন্তু এ কি? আপনি স্যার সাইমন না? স্যার সাইমন আর ভার্জিনিয়া দুজনেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কেউ কোনো কথা বলতে পারলেন না। সেসিলও শেষ পর্যন্ত মৃত্যুর জগতে ঢুকে পড়েছে। ওরও যে আর নিস্তার নেই। ভার্জিনিয়া এবার কাঁদতে কাঁদতে বলল, ও সেসিল, নিজের কি সর্বনাশ করলে তুমি! আমরা কেউই যে আর এখান থেকে ফিরতে পারবো না। সেসিল যে এসবের কিছুই বুঝতে পারেনি তা বলাই বাহুল্য। অগত্যা স্যার সাইমনই তাকে সংক্ষেপে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন। সত্যি বলতে কি, চেশায়ার পরিবারের হাজারটা লোকও যদি মৃত্যুর বাগানে এসে আটকে পড়ত, তাতেও ওর কিছু যেত আসত না। বরং পৃথিবীর বোঝা খানিকটা কমেছে জেনে তিনি খুশি হতেন। কিন্তু ভার্জিনিয়ার অবস্থায় তার সত্যি দুঃখ আর অনুশোচনা হচ্ছিল। ওটিস পরিবারের মধ্যে এই মেয়েটারই সবচেয়ে বেশি বুদ্ধি আর দয়া মায়াও বেশি। কিন্তু এমন চমৎকার একটা মানুষের জীবনটাও এত সহজে ফুরিয়ে গেল। কথা শেষ করে ভারাক্রান্ত মনে নিঃশ্বাস ফেলে স্যার সাইমন বললেন, যাক, এসেই যখন পড়েছ, তখন অন্তত ভার্জিনিয়াকে এই বাগানে সঙ্গীহীন হয়ে কাটাতে হবে না। সেসিল মন দিয়ে সব শুনে প্রথমটা কি বলবে বুঝতেই পারছিল না। এমন একটা গল্প শুনে কারই বা বিশ্বাস হয়। কিন্তু ধীরে ধীরে তার বোধ হয় স্যার সাইমন মিথ্যে বলছে না। অন্তত এই ভবিষ্যৎবাণী ব্যাপারটা তো পুরোপুরি মিলে যাচ্ছে। তাছাড়া যে ভার্জিনিয়া বড় বড় লর্ডদের ঘোড়ার রেসে হারিয়েছে, এমনকি প্রেতাত্মার সঙ্গেও অবলীলায় বন্ধুত্ব পাতিয়েছে, সে যখন এমন অসহায়ভাবে কাঁদছে, তখন বুঝতে হবে ব্যাপারটা সত্যি গুরুতর। সেসিল অনেকক্ষণ ব্যাপারটা ভাবল। ভার্জিনিয়ার সঙ্গে থাকতে পারলে তার আর অন্য কোনো কিছুর দরকার নেই। এই বাগানে দুজনে অনন্তকাল হেসে খেলে কাটিয়ে দিলে ক্ষতি কি? এমনিতেও পরিবারের লোকজনদের সঙ্গে তাদের বনিবনা নেই। সেসিল চলে গেলে তার মা বাবার কিছুই যাবে আসবে না। কিন্তু ভার্জিনিয়ার ব্যাপারটা আলাদা। ও হলো বাবা মায়ের চোখের মণি। একটু আগেই সকলের অবস্থা দেখে এসেছে তো। ভার্জিনিয়াকে কোথাও খুঁজে না পেয়ে মিসেস ওটিসের মতো শক্ত ধাতের মহিলাও একেবারে ভেঙে পড়েছেন। মিস্টার ওটিসকে দেখে মনে হচ্ছিল যে কোনো সময় কেঁদে ফেলবেন। এমনকি স্টার্স স্ট্রাইপসের মতন দুজন বিচ্ছু ভয়ে ভাবনায় মুখ শুকিয়ে ফেলেছে। ভার্জিনিয়া যদি না ফেরে, তাহলে ওটিসদের সামলানো যাবে না। তাছাড়া মেয়েটার কতই বা বয়স, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেই সব কিছু ছেড়ে দিয়ে আদি অনন্তকাল এই মৃত্যুপুরীতে আটকে থাকতে হবে ওকে? না না না, এ হতেই পারে না। সংকল্প করে উঠে দাঁড়ালো সেসিল। মাই লর্ড, আমার একটা প্রস্তাব আছে। তাই নাকি? তা কিরকম শুনি। দেখুন স্যার, সাইমন না হয় প্রেতাত্মা, উনি তো আর ফিরে যেতে পারবেন না। তাছাড়া ভার্জিনিয়া যখন এত ঝুঁকি নিয়ে ওকে এখানে নিয়ে এসেছে, উনি মুক্তি না পেলে সেই পরিশ্রম বৃথা যাবে। কিন্তু 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 ভার্জিনিয়া তো এখনো জীবিত। ও ফিরে না গেলে ওর পরিবারের লোকেরা একেবারে ভেঙে পড়বেন। তাই মাই লর্ড, আমার প্রস্তাব, ওর বদলে আপনি আমাকে আপনার বাগানে রেখে দিন। তোমাকে? সেসিল, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি ভার্জিনিয়া, তুমি ফিরে না গেলে তোমার বাবা মায়ের জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু
আমি এখানে থাকলে কারুরই কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই? এত সহজে বলে দিলে, আমার কথাটা একবারও ভেবেও দেখলে না? তুমি না থাকলে আর কেউ না হোক, আমার যে কত বড় ক্ষতি হবে জানো না? ভার্জিনিয়া, তুমি এত চিন্তা করছো কেন? একদিন তো এই বাগানে সকলকেই ফিরে আসতে হবে। যতদিন তোমার আয়ু, ততদিন পর্যন্ত আনন্দে জীবন কাটিয়ে তুমিও আবার আসবে, আর ততদিন আমি অপেক্ষা করব। এই কথা শুনে ভার্জিনিয়া আবার কাঁদতে শুরু করল। মৃত্যু কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রইল। সেসিলের প্রস্তাবে হ্যাঁ বা না কিছুই বলল না। স্যার সাইমন অবাক হয়ে সেসিলকে দেখছিলেন। এই ছেলেটার ধমনীতে কি সত্যি চেশায়ারদের রক্ত বইছে? ওদের পরিবারের কি কেউ কাউকে ভালোবেসে এত বড় আত্মত্যাগ করতে পারে? তিনি নিজেই কি কোনোদিন পেরেছেন? জীবদ্দশায় নিজের সুখ ছাড়া আর কোনো ব্যাপারেই আগ্রহ ছিল না তার। এমনকি স্ত্রীকে খুন করার মতন চরম অপরাধ করতেও তার হাত কাঁপেনি। শ্যালকরা ওকে হত্যা করেছিল বলে এতদিন ওদের উপর নিষ্ফল আক্রোশ আর প্রতিশোধের আগুনে জ্বলছিলেন তিনি। কিন্তু হঠাৎ মনে হলো নিজের পাপের উপযুক্ত শাস্তিই তো তিনি পেয়েছেন। তার সামনে দাঁড়ানো দুই তরুণ তরুণী আজ প্রায় ৩০০ বছর পর তার চোখ খুলে দিয়েছে। তিনি মুখ ফিরিয়ে দেখলেন মৃত্যু তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে আবার সেই রহস্যময় হাসিটা ফিরে এসেছে। স্যার সাইমন একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃত্যুর দিকে এগিয়ে গেলেন। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মাই লর্ড, আগে ভাবতাম এত যুগ ধরে প্রেত জীবনে বন্দি রেখে ঈশ্বর বুঝি আমার প্রতি অবিচার করছেন, কিন্তু সেই ভ্রম ঘুচে গেছে। বাহ 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 বাহ। আজ বুঝলাম ঈশ্বরের করুণা অনন্ত। আমার মতো পাপীকেও তিনি আশ্রয় দিতে চেয়েছেন, তাই প্রায়শ্চিত্ত করবার সুযোগ করে দিয়েছেন বারবার। এতকাল সেই সুযোগের সদ্ব্যবহার করিনি, কিন্তু আজ করতে চাই। ইন্টারেস্টিং। তা সেটা কিভাবে করতে চান? আমি আপনার সঙ্গী হওয়ার অযোগ্য, মাই লর্ড, তবু ওই পবিত্র কিশোর কিশোরীর প্রাণের বিনিময়ে যদি আমাকে এই বাগানে অনন্তকালের জন্য ঠাঁই দেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বলেন কি স্যার সাইমন? ওদের জন্য আপনি মুক্তি পাওয়ার সুযোগ হারাবেন? চিরকালের মতো এই বাগানে বন্দী হয়ে থাকতে ভালো লাগবে আপনার? আমি এতকাল যে জীবনযাপন করে এসেছি তার তুলনায় এই বাগান তো স্বর্গ। প্রভু, প্রভু, এখানে থাকতে পারলে আমি ধন্য হব। আপনি শুধু ভার্জিনিয়া আর সেসিলকে যেতে দিন। ওদের সামনে যে দীর্ঘ জীবন পড়ে আছে। উত্তর না দিয়ে ভার্জিনিয়া আর সেসিলের দিকে তাকালো মৃত্যু। তারা দুজনেই অবাক হয়ে স্যার সাইমনকে দেখছিল। ভার্জিনিয়ার মনে হলো সে যেন একেবারে নতুন কোনো মানুষকে দেখছে। কোথায় গেল প্রেতাত্মার সেই ভাঁটার মতন চোখ, নিষ্ঠুর হাসি? স্যার সাইমনের মুখে এখন এক অপার্থিব কোমলতা। এতদিনে যেন সত্যি সত্যি তার পাপের বোঝা নেমে গেছে। মৃত্যু এবার মুচকি হেসে বলল, এই প্রস্তাবটা আমার মন্দ লাগলো না। আর সত্যি কথা বলতে কি, জীবিত মানুষদের মৃত্যুর বাগানে থাকতে দেওয়ার অনেক হ্যাপা। তা চেয়েই ভালো। স্যার সাইমন, তাহলে তৈরি হয়ে নিন। আমি প্রস্তুত প্রভু। ছেলেমেয়েদের এখনই জীবজগতে পাঠিয়ে দেবো আমি। স্যার সাইমন উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ভার্জিনিয়ার কাছে এগিয়ে গেলেন। তারপর নিজের মস্ত ঢোলা জামার ভাঁজ থেকে একটা বাক্স বের করে তার হাতে দিয়ে বললেন, এলেনারের অলংকারের বোঝা কতকাল ধরে বয়ে বেড়াচ্ছি, তার আর
আর প্রয়োজন নেই। আজ থেকে এই বাক্স তোমার। ধরে নাও সেসিলের সঙ্গে তোমার বিবাহের যৌতুক। স্যার সাইমন, অন্য কোনো উপায় কি নেই? আপনি দুঃখ করো না ভার্জিনিয়া, আমার মতো পাপীর আত্মার মুক্তি হওয়া সম্ভব নয়। তবু আমি এখানে শান্তিতে থাকব। তুমি শুধু আমার একটি অনুরোধ রাখবে। নিশ্চয়ই, বলুন কি করতে হবে? তোমার ঘরের কাঠের দেওয়ালের পিছনে একটি গোপন কক্ষ আছে। তাই? প্রাসাদে ফিরে ওই কুঠুরিতে একবার যেও, কেমন? অবশ্যই যাব স্যার সাইমন, কিন্তু সেখানে কি আছে, আর আমাকেই বা ওখানে কি করতে হবে? ওই কক্ষে প্রবেশ করলে অচিরেই বুঝতে পারবে। তাহলে বিদায় বন্ধু, বিদায় সেসিল। ভার্জিনিয়াকে সুখী রেখো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ইহজীবনে আমার পঙ্কিল পথে যেন তোমাকে হাঁটতে না হয়। সেসিল নীরবে স্যার সাইমনের সঙ্গে হাত মেলালো একবার, তারপর মৃত্যুর দিকে তাকিয়ে মাথা নাড়লেন স্যার সাইমন। এতক্ষণ এপ্রনের পকেটে হাত ভরে দাঁড়িয়েছিল মৃত্যু। স্যার সাইমনের ইঙ্গিতে ডান হাত বের করে 3 বার নাড়ল সে। তক্ষুনি স্যার সাইমনকে ঘিরে একটা ছোটখাটো ঝড় উঠল যেন। শুকনো পাতা আর গোলাপের পাপড়ির একটা ঘূর্ণির মধ্যে আড়াল হয়ে গেলেন তিনি। কয়েক মুহূর্ত পর ঘূর্ণিটা থেমে যেতেই ভার্জিনিয়া আর সেসিল দেখল স্যার সাইমনের বদলে সেখানে দাঁড়িয়ে রয়েছে তারই আদলে গড়া একটা পাথরের মূর্তি। মৃত্যু এবার তাদের দিকে ফিরে তার স্বভাব সিদ্ধ আমোদে গলায় বলল, যাক, সব ভালোই ভালোই মিটে গেল। এবার তাহলে তোমরা এসো, আরও একবার তো আমাদের দেখা হবেই, তাই না? কিন্তু আপাতত বিদায়। গুড বাই মাই ডিয়ার চিলড্রেন, অপেক্ষায় থাকবো তোমাদের। একটা দমকা হাওয়ার ঝাপটা এসে লাগলো তাদের দুজনের গায়ে। এক মুহূর্তের জন্য মনে হলো তারা যেন পাখির মতো হালকা হয়ে গেছে। আর তারপরেই দুজনের চোখ জুড়ে অন্ধকার নেমে এলো। আমি কোথায়? কি সেসিল, ওঠো, দেখো ভোর হয়ে গেছে। ওঠো। আমি ভার্জিনিয়া, যাক, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি? হ্যাঁ, আমিও ঠিকই আছি, খালি মাথাটা এখনো কেমন ঝিমঝিম করছে। ধীরে ধীরে উঠে বসলো দুজনে। দেখলো এতক্ষণ মৃত্যুর বাগানের গেটের সামনেই ঘুমিয়েছিল ওরা। সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ভার্জিনিয়ার মনে হলো এতক্ষণ কি তারা স্বপ্ন দেখছিল, কিন্তু পর মুহূর্তেই ভুল ভেঙে গেল। তার পাশে স্যার সাইমনের দেওয়া বাক্সটা পড়ে আছে। সেটার ডালা খুলতেই অজস্র হিরে জহরতের গয়না ঝলমল করে উঠল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেটা তুলে নিয়ে ভার্জিনিয়া বলল, চলো সেসিল, বাড়ি ফিরি। হ্যাঁ, এত দেরি হয়ে গেল। ওদিকে তোমার মা বাবার কি অবস্থা কে জানে। তাছাড়া আরও একটা কাজ বাকি আছে। কি কাজ? বারে, ভুলে গেলে? আমার ঘরের দেওয়ালের পেছনে একটা চোরা কুঠুরিতে যেতে বললেন না স্যার সাইমন? ও হ্যাঁ, তাই তো। চলো চলো চলো। দুজনে বাড়ি ঢুকে দেখল সত্যি সেখানে হুলস্থুল কাণ্ড। সারা রাত খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে ভয়ে ভাবনায় পাগলের মতন হয়ে উঠেছেন মিস্টার ও মিসেস ওটিস। মিসেস ওটিস বাইরের ঘরের সোফায় এলিয়ে পড়ে আছেন। তাকে মাঝে মধ্যেই ব্র্যান্ডি আর চা দিয়ে যাচ্ছেন মিসেস আমনি। মিস্টার ওটিস স্কটল্যান্ড ইয়ার্ডকে টেলিগ্রাম পাঠানোর খসড়া লিখছেন।
ঘরের এক কোণে মুখ চুন করে বসে আছে স্টার্স আর স্ট্রাইপস। দুজনকে ঘরে ঢুকতে দেখে ভূত দেখার মতন চমকে উঠল সবাই। মিসেস আমনি তো আনন্দের চোটে আরও একবার মূর্ছা গেলেন। সবাই একটু ধাতস্থ হবার পর সব কথা খুলে বলল ভার্জিনিয়া। এমন আশ্চর্য ঘটনা শুনে প্রথমটায় কারোর বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এলেনা ডি ক্যান্টারভেলের হারিয়ে যাওয়া গয়নার বাক্সটা দেখে তারা সবাই বাকরুদ্ধ হয়ে গেলেন। ভার্জিনিয়া বলল, তোমরা সবাই আমার সঙ্গে এসো তো। স্যার সাইমনের কথা যদি সত্যি হয়, তাহলে আমার ঘরের কাঠের দেওয়ালের পেছনের চোরাকুঠুরিতে নিশ্চয়ই কিছু একটা রহস্য লুকানো আছে। সকলে বিনা বাক্য ব্যয়ে ভার্জিনিয়ার পিছু পিছু তার ঘরে গিয়ে হাজির হল। চোরা কুঠুরিটা খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না। কাঠের দেওয়ালে কয়েকবার টোকা মেরেই বোঝা গেল একটা প্যানেল একদম ফাঁপা। তাতে সামান্য চাপ দিতেই সেটা দরজার মতন খুলে গেল। ভিতরে একটা সরু পাথরের সুড়ঙ্গ পেরিয়ে একটা বেশ বড় আকারের ঘর। তাতে জানলা দরজা কিচ্ছু নেই। মোমবাতি হাতে সবার আগে যাচ্ছিলেন মিস্টার ওটিস। ঘরে ঢুকে খানিক দূরে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। তার ভয়ার্ত স্বর ঘরের দেওয়ালে দেওয়ালে হাহাকারের মতন প্রতিধ্বনিত হল। মার্সিফুল হেভেন, এও কি সম্ভব? সকলে হুড়মুড় করে তার পাশে জড়ো হয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। ঘরের এক কোণে একটা পাথরের পিলারের সঙ্গে এক রাশ লোহার শিকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে একটা নরকঙ্কাল। তার ডান হাতটা সামনের দিকে বাড়ানো। নাগালের সামান্য বাইরে একটা জলের কুজো আর প্লেট রাখা, যদিও তাতে রাখা খাবার আর জল এই 300 বছরে ধুলো আর বাষ্প হয়ে গেছে। স্টার্স বিহ্বলভাবে বলে উঠল, এটা কি ওইভাবে সামনের দিকে ঝুঁকে আছে? বুঝতে পারছো না স্টার্স? ওটা স্যার সাইমনের কঙ্কাল। এই ঘরেই ওকে জীবিত অবস্থায় বেঁধে রেখে চলে গিয়েছিল কেউ। একটা টেরিবল ক্রুয়েলটির শিকার হয়েছিলেন উনি। শুধু তাই নয়, ঠিক ওর হাতের নাগালের বাইরে খানিকটা খাবার আর জল রেখে গিয়েছিল, যাতে উনি খিদের তাড়নায় তিলে তিলে দগ্ধে দগ্ধে মরেন। দেখছো না কিভাবে কুঁচোর দিকে হাতটা বাড়ানো রয়েছে? ইস, কি ভয়ঙ্কর মৃত্যু! ভার্জিনিয়া এতক্ষণ পাথরের মতন দাঁড়িয়েছিল। এলেনা ডি ক্যান্টারভেলের ভাইরা এত নৃশংস, এমন ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা সহ্য করার পরেও স্যার সাইমনের পাপের প্রায়শ্চিত্ত হল না। তাকে আর সেসিলকে বাঁচাতে গিয়ে নিজের মুক্তির পথ চিরকালের জন্য বন্ধ করে দিলেন তিনি। কঙ্কালটার পাশে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে লাগলো ভার্জিনিয়া। Oh, Sir Simon, I'm so sorry. আপনি অন্যায় করেছিলেন, বড় হতভাগ্যও ছিলেন, কিন্তু ঈশ্বরের এই বিচারও যে খুব কঠিন। তিনি যেন আপনাকে ক্ষমা করেন। না 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 না, কেঁদো না ভার্জিনিয়া, মাই চাইল্ড, তুমি কেঁদো না। আমি এক্ষুনি রেভারেন্ড ড্যাম্পিয়ারকে খবর দিচ্ছি। রেভারেন্ড? হ্যাঁ, তিনি এসে স্যার সাইমনের ফিউনারেলের ব্যবস্থা করবেন। তাই হলো। একটু বেলা গড়াতেই রেভারেন্ড ড্যাম্পিয়ার এসে পড়লেন। স্যার সাইমনের অবশিষ্ট দেহটাকে কফিনে সাজিয়ে মরা কাঠবাদামের গাছটার নিচে কবর দেওয়া হলো। রেভারেন্ড বিধিমতো শেষকৃত্য সম্পন্ন করলেন। সব মানুষই পাপ করে, কিন্তু অনুশোচনা এবং প্রায়শ্চিত্ত করলে করুণাময় ঈশ্বরের রাজ্যে আবার তার ঠাঁই হতে পারে। আমরা সবাই প্রার্থনা করি
হতভাগ্য স্যার সাইমনের আত্মা যেন শান্তি লাভ করেন। আমেন। আমেন। প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উপরে তাকিয়ে আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠল সেসিল। আরে এ কি? ভার্জিনিয়া, ভার্জিনিয়া, দেখো দেখো, কাঠবাদাম গাছটা আবার বেঁচে উঠেছে। সকলে পরম বিস্ময়ে দেখলেন ৩০০ বছর পর কাঠবাদাম গাছের শুকনো মরা ডালে আবার একটা ফুল ধরেছে। দেখা যাচ্ছে দুটো নতুন কচি পাতা। তাদের পরিচিত দাঁড়কাকটা কোত্থেকে ডানা ঝাপটিয়ে একবার সেই ডালের উপর বসল, তারপর আবার উড়তে উড়তে রোদ ঝলমলে আকাশে মিলিয়ে গেল। উজ্জ্বল হাসিতে ভরে উঠল ভার্জিনিয়ার মুখ। এমনটাই তো হওয়ার ছিল। স্যার সাইমনের মনে শেষ পর্যন্ত অনুশোচনা জেগেছিল। মৃত্যুর সামনে মুক্ত কণ্ঠে তার সব পাপ স্বীকার করেছিলেন তিনি। তার অভিশপ্ত জীবনের শেষ পরিণতি দেখে ভার্জিনিয়াও চোখের জল আটকে রাখতে পারেনি। ভবিষ্যৎবাণীর প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে ফলেছে অবশেষে। তাই মরা গাছে আবার প্রাণের ছোঁয়াও লেগেছে। আর ৩০০ বছর পর হতভাগ্য স্যার সাইমন ডি ক্যান্টারভিলের আত্মাও মুক্তি পেয়েছে। ভার্জিনিয়া আর সেসিলের বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে এতদিন ধরে যে মন কষাকষি চলছিল তা রাতারাতিই মিটে গেল। সেসিল যেরকম সাহস দেখিয়ে ভার্জিনিয়াকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে আনলো, তা দেখে মিস্টার ওটিস বুঝলেন যে ব্রিটিশ অ্যারিস্টোক্রেসির মধ্যেও কদাচিৎ দৃঢ় চরিত্রের মানুষের জন্ম হয়। অন্যদিকে ডিউক আর ডাচেস অফ চেশায়ার যখন জানতে পারলেন যে স্যার সাইমনের প্রেতাত্মা ভার্জিনিয়াকে এই বিয়ের জন্য যৌতুক দিয়ে গেছেন, তখন আর তাদের প্রতিবাদ করার সাহস হল না। তাই সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত ভার্জিনিয়া আর সেসিলের বিয়েটা হয়েই গেল। অবশ্য বিয়ের নিমন্ত্রণ করতে যাওয়ার সময় লর্ড ক্যান্টারভিলকে গয়নার বাক্সটা ফিরিয়ে দিতে চেয়েছিলেন মিস্টার ওটিস। যতই হোক, ওই বাক্সটা তো ক্যান্টারভিলদেরই সম্পত্তি। প্রেতাত্মার থেকে উপহার নেওয়ার ব্যাপারটা কতটা আইনসিদ্ধ বা গণতান্ত্রিক, এই ব্যাপারে মিস্টার ওটিসের মনে সন্দেহ ছিল। কিন্তু বাক্সটা ফিরিয়ে দেবার প্রসঙ্গ তুলতেই অট্টহাসি হেসে উঠলেন লর্ড ক্যান্টারভিল। খেপেছেন নাকি? একেই তো আপনার মেয়ে আমার পূর্বপুরুষের আত্মাকে মুক্তি দিয়ে চিরজীবনের জন্য ক্যান্টারভিলদের ঋণী করে দিয়েছেন। তার উপর আমি যদি বাক্সটা নিয়ে নিই, তাহলে স্যার সাইমনের আত্মা আমাকে ছেড়ে দেবে ভেবেছেন? এখন তো তিনি মুক্ত, ফলে পৃথিবীর যে কোনো জায়গায় ধাওয়া করে আমার ঘাড় মটকাতে তার অসুবিধে হবে না। মিস্টার ওটিস, বাক্সটা একেবারে যোগ্য লোকের হাতেই পড়েছে। বিয়ের পরে ওই গয়নাগুলো পরে যখন ডিউকের সঙ্গে মিস ওটিস রাজসভায় উপস্থিত হবেন, তখন দেখবেন স্বয়ং কুইন ভিক্টোরিয়াও তাঁর দিক থেকে চোখ ফেরাতে পারবেন না। শুনলেন অস্কার ওয়াইল্ডের রচনা অবলম্বনে দ্য ক্যান্টারভিল গোস্ট। অস্কার ওয়াইল্ডের জন্ম 16ই অক্টোবর 1854 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে। সাহিত্য সমালোচকদের মতে অস্কার ওয়াইল্ড ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার, যদিবা তিনি অনেক গল্প এবং কবিতাও রচনা করেছিলেন। দ্য ক্যান্টারভিল গোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক মঞ্চ ও চলচ্চিত্র রূপান্তর। তার মধ্যে অন্যতম 2008 সালে অমিতাভ বচ্চন অভিনীত ভূতনাথ ছবিটি। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন শাম্ভবী ঘোষ। নির্দেশনা আম্রপালি ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা পরিকল্পনা ও সৃজনশীল পরিচালনা তমালি চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখর, সুমন্ত ব্যানার্জি, কৌরক সামন্ত, আম্রপালি ভট্টাচার্য, সাঁজবাতি দাস, নির্ণয় পাল, রূপম মণ্ডল, অনুরণ সেনগুপ্ত, অভিরূপ বন্দ্যোপাধ্যায় এবং তমালি চৌধুরী। গল্প পাঠে দেবজ্যোতি ঘোষ, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ অভ্র,
কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।